ওকে, তাহলে আজকের ক্লাস শুরু করা যাক এখান থেকে। তো ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা যেটা করব, মেন্স লেভেল সেশন করব আজকে, যেটা হচ্ছে এসবিআই ক্লার্ক, আরআরবি, পিও এইরকম টাইপের এক্সামসকে মাথায় রেখে এটা বানানো হয়েছে। তবে জরুরি নয় যে অন্যান্য এক্সামস এর ক্ষেত্রে এই পেপারটা কভারেজ দেবে না। ডেফিনেটলি কন্টেন্ট সব একই, সিলেবাস একই, কোয়েশ্চেনের লেভেল একটু 19-20 এদিক ওদিক হয়ে থাকে, এটাই একমাত্র ডিফারেন্স। কিন্তু তার বলে এটা বলা যাবে না যে এক্সাম এটা এটা আইবিপিএস ক্লার্কে আসতে পারে না, বা এটা বলা যাবে না যে এখানকার কোনো কোশ্চেন আইবিপিএস পিও মেন্সে আসতে পারে না। তবে ন্যাচারালি এই পেপারটা থাকবে একটু সেমি মডারেট লেভেলের পেপার। মেনলি যারা নতুন নতুন মেন্সের দিকে পা রাখছে তাদের জন্য একটা খুব ভালো ট্রানজিশন সেশন হিসেবে এগুলো কাজে লাগবে, যে প্রিলিমস লেভেল থেকে মেন্স লেভেলে সুইচ করছে ট্রানজিশনটার জন্য। এখনই যদি মানে প্রথমেই তারা যদি একদম হেভি লেভেল কোশ্চেনের দিকে জাম্প করে দেয়, তো তাদের ক্ষেত্রে কোপ আপ করাটা বা আহ, মানে কি বলবো, পেশেন্স রাখাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে উঠতে পারে। তার জন্য এরকম টাইপের সেশন হচ্ছে ভেরি গুড টু স্টার্ট উইথ। তো প্রথমেই আমরা যেটা করি, যে কোনো মক দেওয়ার আগে, মক দেওয়ার সময়, বা যে কোনো রিয়েল টেস্ট দেওয়ার সময়, বা যে কোনো প্র্যাকটিস এরকম পিডিএফ পেপার ইত্যাদি এসব করার সময় আমাদের আগে দেখে নিতে হবে যে গোটা পেপারটার মধ্যে আছেটা কি, কি কি কন্টেন্টস আছে, এবং আমরা তার মধ্যে কোন কন্টেন্টটাকে আমরা আগে দিয়ে স্টার্ট করতে পারি। তো যেমন প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কি বলেছে, এখানে দেখা যাচ্ছে একটা তোমার টেবিল ডেটা দেওয়া রয়েছে। এখানে কি বলেছে, গিভেন টেবিল চার্ট শোজ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ, টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ বলেছে, মার্কেটিং প্লাস এইচআর, দুটো ডিপার্টমেন্ট আছে ইন 4 ডিফারেন্ট কোম্পানিজ, PQRS, চারটে কোম্পানিতে মার্কেটিং এবং এইচআর দুটো ডিপার্টমেন্ট আছে। এখানকার টোটাল নাম্বারস নিয়ে কথা বলা হচ্ছে, যে এমপ্লয়িজ কতজন কি আছে না আছে ইত্যাদি। ওকে, ওকে। আচ্ছা, আর কি বলেছে, বলেছে শোজ দ্য নাম্বার অফ মেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মার্কেটিং এইচআর ডিপার্টমেন্টস অ্যান্ড দ্য রেশিও অফ নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মার্কেটিং এন্ড এইচআর ডিপার্টমেন্ট। কি বলেছে, এখানে কোম্পানি বলেছে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মার্কেটিং প্লাস এইচআর, মানে এটা হচ্ছে পি তে 450 এমপ্লয়িজ টোটাল আছে, মার্কেটিং এইচআর মিলিয়ে, তারপরে 600 আছে, ইত্যাদি ইত্যাদি, এরকম করে সেট করা হয়েছে। আর পাশে কিছু রেশিওস বলা আছে, কিরকম রেশিওস বলা আছে, আহ, just a minute। পাশে রেশিওস বলা আছে কিরকম, ওহো, এখানে হচ্ছে যে নাম্বার অফ মেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মার্কেটিং এন্ড এইচআর, মার্কেটিং এবং এইচআর ডিপার্টমেন্টে মেল এমপ্লয়িজ এর রেশিও এবং তার সঙ্গে ফিমেল এমপ্লয়িজ এর রেশিও, মেল ফিমেলের রেশিওস গুলো বলা আছে। তার এগেনস্টে কিছু নোটস দেওয়া আছে, বেশ কিছু পয়েন্টস দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে পুরো ডিকোড করে ডেটা গুলোকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এইটা একটা টাইপ হলো। ঠিক আছে, দেখে নিলাম। এবার আমরা আবার আসবো, রিভিজিট করব বাকি ব্যাপারে কি কি আছে দেখে নি। 5টা কোয়েশ্চেন আছে এটার এগেনস্টে। ওকে, কোশ্চেন 6 থেকে দেখো কি দিয়েছে, আই থিঙ্ক ডেটা সাফিসিয়েন্সি মনে হচ্ছে, ফলোইং 3 স্টেটমেন্ট, স্টেটমেন্ট 1 2 3, তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, ইউ হ্যাভ টু ডিটারমাইন ওয়েদার ডেটা প্রোভাইডেড ইন 3 স্টেটমেন্টস আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অর নট। একটা কোয়েশ্চেন বলেছে, মানে প্রথমেই একটা কোয়েশ্চেন থাকবে যে সেই কোয়েশ্চেনটার আমার অ্যান্সার বার করার জন্য তিনখানা ডেটা দেওয়া আছে। তো তিনটে ডেটার মধ্যে আমরা সাফিসিয়েন্সি পাচ্ছি নাকি, মানে তিনটে ডেটাকে কাজে লাগিয়ে আমরা সেই কোয়েশ্চেনটার অ্যান্সার ফাইন্ড আউট করতে পারবো নাকি, সেটা আমাদের দেখতে হবে। এখানে কিন্তু ফুল কোয়েশ্চেন সলভ করার দরকার পড়বে না, জাস্ট এটুকু দেখতে হবে যে আমাদের তিনটে স্টেটমেন্টকে কাজে লাগিয়ে আমরা ডেটার, মানে ডেটাগুলোকে কাজে লাগিয়ে আমরা সলভ করতে পারছি নাকি, অ্যান্সারটা বার করতে পারছি নাকি, তার অ্যাকর্ডিং আমাদের অ্যান্সার করতে হবে কোন অপশন কারেক্ট হবে, কোন কোন স্টেটমেন্টগুলোর কম্বিনেশন আমরা রাইট করতে পারি। এরকম মোটামুটি 6 থেকে 10 অব্দি ডেটা সাফিসিয়েন্সি দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে লম্বা চওড়া টেক্সটের মতন দেখা যাচ্ছে, রিডিং কম্প্রিহেনশনের মতন লাগবে ইংলিশের, বাট এটা রিডিং কম্প্রিহেনশন, এটাকে বলা হয় কেসলেট ডিআই। ওকে, দিস ইজ কল্ড কেসলেট। এগুলো হচ্ছে কেসলেট ডিআই। এখানে কি বলছে, তিনটে এয়ারওয়েজ আছে, একটা ইন্ডিগো, একটা স্পাইস জেট, ভিস্তারা, এরকম তিনটে এয়ারওয়েজ আছে। তার কিছু এখানে ডেটা বলা আছে পুরো প্যাসেজ ফর্মে, আমাদেরকে প্যাসেজ রিড করতে হবে এবং সেখান থেকে আমাদের ডেটাটাকে অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ করে নেওয়ার পর তারপর আমরা এখান থেকে আমরা করতে পারবো যে কোনগুলো কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি। ওকে, এইটা হচ্ছে মেন গল্প। দেখা যাক, এটা তো আমরা লুক ব্যাক করবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, 16 বলেছে বার গ্রাফ গিভেন বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল নাম্বার অফ কার্স সোল্ড আউট অফ টোটাল নাম্বার অফ কার ম্যানুফ্যাকচার্ড। ম্যানুফ্যাকচার্ড কার্স এর মধ্যে সোল্ড কার্সও আছে, আনসোল্ড কার্সও আছে, মানে টোটাল কিছু কার হচ্ছে আমার এখান থেকে ম্যানুফ্যাকচার্ড হয়েছে, তার মধ্যে কিছু কার আমার হবে বিক্রি,
এবং কিছু কার হবে আমার আনসোল্ড। ঠিক আছে, এরকম করে ডিভিশন করা আছে। ডিফারেন্ট শোরুম, 4টে শোরুম আছে, ABCD 4টে শোরুম বলেছে। ইট অলসো শোজ দ্য পার্সেন্টেজ অফ নাম্বার অফ বাইক সোল্ড আউট অফ দ্য টোটাল নাম্বার অফ বাইকস ম্যানুফ্যাকচার, সোল্ড প্লাস আনসোল্ড। মানে দুটো ক্যাটাগরি আছে, একটা কার আছে আর একটা আছে বাইক, দুটো ক্যাটাগরি আছে। ঠিক আছে, তার মধ্যে কারের মধ্যে কি হচ্ছে, কারের মধ্যে টোটাল ম্যানুফ্যাকচার বলা আছে, কিছুটা সোল্ড থাকবে কিছুটা আনসোল্ড। বাইকের ক্ষেত্রেও টোটাল ম্যানুফ্যাকচার বলা থাকবে, কিছুটা সোল্ড কিছুটা আনসোল্ড। এরকম করে এরকম করে কিছু ডেটা আমার এখানে বার গ্রাফ ফর্মে দেওয়া রয়েছে। কি ABCD 4টে শোরুম আছে, কি বলেছে, ব্লু লাইনটা কি বলছে, পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ কার সোল্ড, আর অরেঞ্জ লাইন বলছে পার্সেন্টেজ অফ নাম্বার অফ বাইক সোল্ড। আর পার্সেন্টেজটা কিসের উপর বলেছে দেখে নেবো। প্রথমেই বলা হয়েছে যে শোজ পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ কার্স সোল্ড আউট অফ টোটাল নাম্বার অফ কার্স ম্যানুফ্যাকচার্ড। মানে যদি বলা থাকে যে 20% কার্স সোল্ড, তাহলে বুঝতে হবে কি 20% সোল্ড মানে কি 80% হবে আমার কি আনসোল্ড। আর 100% এই টোটালটা কি হবে, এটা হবে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং। ওকে, এইভাবে আমাদেরকে এগুলো ফিগার আউট করতে হবে। গট ইট? এই ডেটাটা আমাকে এখানে দেওয়া আছে, সোল্ড এবং আনসোল্ড। মানে মোটা হয়ে যাচ্ছে খালিটা। আর কি আছে দেখা যাক। এর এগেনস্টে কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 20 অব্দি, তারপরে কোয়েশ্চেন শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অর্থাৎ আমার কাছে 3টে ডিআই আছে। কি 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 কন্টেন্ট পেলাম তাহলে এই পেপার থেকে? আমি প্রথমে পেলাম একটা হচ্ছে, এখানে লাস্টে যদি বলি, একটা টেবিল গ্রাফ পেলাম, টেবিল ডেটা পেলাম একটা। তার আগে পেলাম কি কেসলেট পেলাম। তার আগে পেলাম ডিএস বা ডেটা সাফিসিয়েন্সি পেলাম। আর একদম প্রথমে আরেকটা ডিআই পেয়েছিলাম, কি যেন ছিল ডিআইটা, ওটাও মনে হয় কোনো টেবিলই ছিল না, সরি, এটা টেবিল পেলাম, আর লাস্টেটা পেলাম বার গ্রাফ। প্রথমে একটা টেবিল ছিল, লাস্টেটা হচ্ছে বার গ্রাফ। তো তিনটে হচ্ছে ডিআই এর তিনটে হচ্ছে ডিআই এর সেগমেন্ট রয়েছে। আর ডেটা সাফিসিয়েন্সি যেটা হচ্ছে সেটা হচ্ছে মিসেলেনিয়াস, বা এটাকে আমরা অ্যারিথমেটিক পার্টের মধ্যে ধরতে পারি। ঠিক আছে, এরকম রয়েছে। টোটাল 20খানা কোয়েশ্চেন এই পেপারের মধ্যে রয়েছে। তো চলো এবার আমরা স্টার্ট করি পড়া। তো সবার কি মতামত, প্রথমে আমাদের কোন সেগমেন্টটা দিয়ে স্টার্ট করা উচিত বলো? কার কি মতামত, কোন সেগমেন্টটা দিয়ে আমাদের স্টার্ট করা উচিত? টেবিল দিয়ে স্টার্ট করা উচিত। টেবিল দিয়ে স্টার্ট করা যেতে পারে, ওকে। বাট হোয়াট ইফ যদি আমরা ডিআই করতে গিয়ে যদি ফেঁসে যাই? কারণ এই ডেটাগুলো কিন্তু খুব একটা ছোটখাটো ডেটা নয়। এই ডেটাগুলো কিন্তু আমাদের মেন্স লেভেলের ডেটা। তো কোশ্চেনের মধ্যে টুইস্ট এক্সপেক্ট করা যেতে পারে, টুইস্ট থাকতে পারে। এবং টুইস্ট থাকলে পরে তখন কিন্তু আমাদের কোশ্চেন করতে গিয়ে আমরা মুশকিলেও পড়তে পারি। তো তখন আমরা কি করতে পারি? তার জন্য সব থেকে বেস্ট অ্যাপ্রোচ যেটা আমার মনে হয়, মেন্সের ক্ষেত্রে, মেন্সের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি ডিআই এর দিকে যাব না। মেন্সের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল, ডিআই এর দিকে আমরা মেন্সের ক্ষেত্রে যাব না ফার্স্টে। আমরা ফার্স্টে কিসের উপর যাব? আমরা ফার্স্টে যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের কি মিসেলেনিয়াস পার্টস, অ্যারিথমেটিক। আমরা এই সেগমেন্ট গুলোকে আগে দেখে নেব। তার সঙ্গে যদি পেপারের মধ্যে স্পিড ম্যাথস থাকে, তাহলে স্পিড ম্যাথস গুলোকেও আগে দেখে নেব। এগুলো যা যা পারছি যেমন যেমন হচ্ছে হওয়ার পর, তারপর আমরা যাব ডিআই এর দিকে, যে কোন ডিআইটা পারবো কোন ডিআইটা পারবো না, ইত্যাদি ইত্যাদি। ওকে, ঠিক যেমন রিজনিং এর ক্ষেত্রেও করি, আগে মিসেলেনিয়াস করে তারপরে পাজলস, সেরকম টাইপেরই ব্যাপার। তো ঠিক আছে, দেখি ডেটা সাফিসিয়েন্সি করা যাক। কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন ইনিশিয়াল মিক্সচার ইন ভেসেল এ এন্ড ভেসেল বি। মানে দুটো ভেসেল আছে, ভেসেল এ এন্ড বি, তাদের মধ্যে ইনিশিয়াল যে মিক্সচার তাদের ডিফারেন্সটা বার করতে বলেছে। তো দেখা যাক স্টেটমেন্ট ওয়ান কি বলছে। স্টেটমেন্ট ওয়ান বলেছে দ্য রেশিও অফ কোয়ান্টিটি অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন ভেসেল এ অ্যান্ড বি 2:1 and 3:2। মানে স্টেটমেন্ট ওয়ান আমাকে কি দিল, স্টেটমেন্ট ওয়ান আমাকে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও দিল। কোথায় কোথায় দিল? ভেসেল এ তে দিল যেটা হচ্ছে 2:1, অ্যান্ড ভেসেল বি তে দিল যেটা হচ্ছে কি 3:2। তো শুধুমাত্র এই ডেটাটুকু দিয়ে আমি ইনিশিয়াল মিক্সচারের কোয়ান্টিটি বার করতে পারবো না, ডিফারেন্সও বার করতে পারবো না। তো স্টেটমেন্ট ওয়ান অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট। স্টেটমেন্ট টু দেখি কি বলছে। বলেছে ইফ ভেসেল এ অ্যান্ড বি আর মিক্সড টুগেদার, মানে দুটো ভেসেলকে যদি মিক্স করা হয়, then the quantity of milk will be 160 ml more than the water in the resultant mixture। মানে স্টেটমেন্ট টু আমাকে আলটিমেটলি কি দিল? স্টেটমেন্ট টু দুটো ভেসেল, ভেসেল এ প্লাস বি কে যদি একত্রিত করা হয়, তার একটা জিস্ট দিল কি
quantity of milk will be 160 ml more than the water in resulted mixture, মানে মিল্ক হবে বেশি, তো মিল্ক মাইনাস ওয়াটার উইল বি হোয়াট 116। এটা আমি একটা ডেটা পেলাম, মিল্ক আর ওয়াটারের ডিফারেন্স, মিল্ক বেশি আছে ওয়াটার কম আছে, এটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে থাকুক। ওকে, আচ্ছা স্টেটমেন্ট 3 কি বলছে, বলছে টোটাল ইনিশিয়াল মিক্সচার অফ ভেসেল এ এন্ড বি টুগেদার হচ্ছে 420। স্টেটমেন্ট 3 যেটা বলছে আমাকে, স্টেটমেন্ট 3 সেটা কি বলছে, টোটাল ইনিশিয়াল মিক্সচার অফ ভেসেল এ এন্ড বি, মানে ভেসেল এ প্লাস বি যদি বলতে হয় তাহলে কি হবে, 420 ml এর টোটাল মিক্সচার আছে, ভালো কথা, টোটাল মিক্সচার হচ্ছে 420 ml মতন। ওকে, তাহলে এখান থেকে আমাদের এই তিনটে ডেটা আমরা পেলাম। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ইনিশিয়াল মিক্সচার অফ ভেসেল এ এন্ড বি, মানে এ আর বি কে টোটাল করলে যে 420 ml হয়, আমার যেটা দরকার সেটা হচ্ছে এ আর বি এর মধ্যে ডিফারেন্সটা কত। এবার কোন কোন স্টেটমেন্ট গুলোকে কম্বাইন করে আমার অ্যান্সার আসবে সেইটা আমাকে দেখতে হবে। ফাইন, ডান। ওকে, একটা জিনিস আমরা এখান থেকে দেখো করতে পারবো বলে যেটা আমার মনে হচ্ছে, ভালো করে বুঝবো। স্টেটমেন্ট 1 কি বলছে, স্টেটমেন্ট 1 হচ্ছে সেপারেটলি দুটো ভেসেলের মিল্ক আর ওয়াটারের আমাকে রেশিও বলেছে, 2:1 3:2 ইত্যাদি এরকম আমাকে রেশিও বলেছে সেপারেটলি। ওকে, আলাদা করে বলেছে। এবার আমাকে অপশনস গুলো একটু দেখতে হবে, কি বলেছে, বোথ স্টেটমেন্টস 1 and 2 টুগেদার, তো 1 আর 2 কে কম্বাইন করে দেখা যাক হয় নাকি। আমরা দেখো পুরো কোশ্চেন সলভ করবো না, আগে আমাদেরকে বুঝতে হবে যে ডেটাটাকে আমাকে কোন দিকে লিড করছে। স্টেটমেন্ট 1 যদি পিক করি তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে নর্মাল, একদম নর্মাল যদি ভাবি, তো ভেসেল এ তে আমি ধরতে পারি মিল্ক আর ওয়াটার হয়ে গেল 2A আর A, মিল্ক 2A ওয়াটার A। আর ভেসেল বি তে ধরতে পারি হয়তো 3B অ্যান্ড 2B, দুটো ভাগে ভাগ হয়ে গেল, এখানে 2A আর A হয়ে গেল, ভালো কথা। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস, আর টুটাকে যদি ওর সঙ্গে মিক্স করে দিই, টুটাকে যদি ওর সঙ্গে মিক্স করে দিই তাহলে করে কি হবে, টুটা মিক্স করলে পরে আমরা কি, ভেসেল এ আর বি এর টোটাল মিল্ক আর ওয়াটারের ডিফারেন্স বলেছে 116, টোটাল মিল্ক আর টোটাল ওয়াটারের ডিফারেন্স হচ্ছে 116, ঠিক আছে। তো টোটাল মিল্ক কত, স্টেটমেন্ট 1 থেকে টোটাল মিল্ক কত পাবো, 2A প্লাস 3B পাবো, আর টোটাল ওয়াটার কত পাবো, A প্লাস 2B পাবো, তাহলে 2A প্লাস 3B মাইনাস A প্লাস 2B এরকম করে ইজিক্যাল টু 116 এরকম একটা কিছু আসতে পারে। ওতে করে A আর B এর একটা ইকুয়েশন সামথিং কিছু একটা পাবো, কিন্তু সেখান থেকে কি A আর B এর ভ্যালু বার করতে পারবো, একটা ইকুয়েশন থেকে ভ্যালু বেরোবে না। হবে কি, নিজেরা ভাবো আগে, দেখো না। ভ্যালু কিন্তু বেরোবে না। বাকি তুমি অন্য যে কোনো মেথড কাজে লাগাও, স্টেটমেন্ট 1 আর 2 কে কম্বাইন করে তো আমি অ্যান্সার হারগিস বার করতে পারবো না, তাই কি না। ইনিশিয়াল মিক্সচারের ডিফারেন্স চেয়েছে, তো এটা কখনোই সম্ভব না, তো অপশন এটা তো আমার এখান থেকে রিজেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বলেছে স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, তো স্টেটমেন্ট 2 কে একা একা ইউজ করে তো হারগিস বেরোবে না। অনেকে ভাবতে পারে কি যে টোটাল মিল্ক আর ওয়াটারের ডিফারেন্স বলেছে, এই তো এ আর বি এর ডিফারেন্স তো 116ই হয়ে যাবে তাহলে, তা কিন্তু নয়, তা কিন্তু মোটেই নয়। কারণ ধরো ভেসেল এ তে আমার 200 ml মিক্সচার আছে, সাপোজ ভেসেল বি তে আমার 100 ml মিক্সচার আছে, ঠিক আছে। তাহলে ভেসেল এ আর বি এর ডিফারেন্স কত আসছে, 100 ml এর ডিফারেন্স আসছে, হ্যাঁ কি না। এবার ভেসেল এ তে দেখাচ্ছে মিল্ক আর ওয়াটারটা কিরকম হচ্ছে দেখে নাও, দেখাচ্ছে ভেসেল এ তে 200 ml টা 150 ml মিল্ক 50 ml ওয়াটারে ভাগ হয়েছে, ভেসেল বি তে 100 ml টা এটা দেখাচ্ছে 75 ml আর 25 ml ভাগ হয়েছে, তাহলে এবার বলো টোটাল মিল্ক কত আসছে, টোটাল মিল্ক হচ্ছে 150 প্লাস 75, মানে 225 হচ্ছে টোটাল আমার মিল্ক আসছে। ওয়াটার আসছে কত, 75 ওয়াটার আসছে, এই টোটাল মিল্ক আর ওয়াটারের ডিফারেন্স বার করলে কত আসছে, 150 ml এর ডিফারেন্স আসছে, হ্যাঁ কি না। দেখো 150 ml এর ডিফারেন্স আসছে। তো এটা হচ্ছে মিল্ক আর টোটাল মিল্ক আর টোটাল ওয়াটারের ডিফারেন্স, আর এটা হচ্ছে টোটাল মিক্সচার গুলোর ডিফারেন্স। দুটো জিনিস কিন্তু জরুরি নয় যে সেম হতে হবে, তো স্টেটমেন্ট 2 তে যেটা বলা আছে দুটো মিক্সচারের কম্বাইন করে টোটাল মিল্ক আর ওয়াটারের ডিফারেন্স বলা আছে, তো এটাতে নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। স্টেটমেন্ট 2 থেকে তো অনলি ইউজ করে তো কখনোই অ্যান্সার আসবে না, স্টেটমেন্ট 2 একা একা তো অ্যান্সার হারগিস বার করতে পারবে না, তো অপশন বিও আমার এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, হ্যাঁ কি না, হলো। আচ্ছা স্টেটমেন্ট অপশন সি কি বলছে ভালো করে দেখো, সি থেকে কি আসবে, সি বলছে বোথ স্টেটমেন্টস 2 and 3 টুগেদার নেসেসারি, 2 আর 3 কে কম্বাইন করতে বলছে, তো 2 আর 3 কে যদি আমি কম্বাইন করি তাহলে কি আসতে পারে,
2 আর 3 কে যদি কম্বাইন করে কি আসতে পারে, একটু যদি আমি ইলাবোরেট করি ব্যাপারটাকে, দেখো ভালো করে। এখানে টোটাল মিল্ক আর টোটাল ওয়াটার আছে। আচ্ছা, স্টেটমেন্ট এ মানে স্টেটমেন্ট 3 বলছে এ আর বি দুটো মিক্সচারকে টোটাল করে 420 ml। তো মিক্সচার এর মধ্যে মিল্ক অফ এ প্লাস ওয়াটার অফ এ এরকম আছে, আর এটার মধ্যে কি মিল্ক অফ বি প্লাস ওয়াটার অফ বি এরকম আছে। দুটো কম্বাইন করলে 420 আসছে। এবার যদি আমি মিল্ক অফ এ প্লাস মিল্ক অফ বি দুটোকে অ্যাড করি, তাহলে কি টোটাল মিল্ক বেরিয়ে যাবে। আর এই ওয়াটার অফ এ প্লাস ওয়াটার অফ বি কে যদি কম্বাইন করি, তাহলে টোটাল ওয়াটার বেরিয়ে যাবে। এতে করে আমি কি পাচ্ছি, 420। মানে টোটাল মিল্ক আর টোটাল ওয়াটার, দুটো মিক্সচারের টোটাল মিল্ক আর ওয়াটার কত আসছে, 420 ml আসছে। আর এটা এমনিতেও মেক সেন্স, কারণ দুটো মিক্সচারের টোটাল যতটা হবে, ইন্ডিভিজুয়ালি দুটো মিক্সচারের টোটাল মিল্ক আর টোটাল ওয়াটারকে যদি সামেশন করি, তাহলে সেই টোটাল মিক্সচারটাই আসবে 420 ml। হ্যাঁ কি না? সবাই এটা ক্লিয়ার করো, এটা ক্লিয়ার নাকি আগে? হুম ডান। ওকে, এবার এটাকে যদি সলভ করি, 2 আর 3 কে কম্বাইন করে সলভ করি, তাহলে মিল্ক আর ওয়াটার আমি ইন্ডিভিজুয়ালি পাবো। মানে টোটাল মিল্ক কত আছে, দুটো মিক্সচারের টোটাল মিল্ক কত, দুটো মিক্সচারের টোটাল ওয়াটার কত, এইটা আমি পেয়ে যাব। হ্যাঁ কি না? এটা আমি পেয়ে যাব। বাট এতে করে কি, এতে করে কারণ মজার বিষয়, স্টেটমেন্ট 1 এর ইনফো কিন্তু আমি ইউজ করছি না, 2 আর 3 এর মধ্যে আছে, অর্থাৎ 1 এর কাছে আমি যেতে পারবো না। তো এবার বলো, টোটাল মিল্ক আর টোটাল ওয়াটার এই দুটো তো পেরিয়ে গেলাম, কিন্তু এতে করে কি দুটো মিক্সচারের কোয়ান্টিটির ডিফারেন্স বেরোবে? টোটাল মিল্ক বা টোটাল ওয়াটার থেকে আমি কি এটা ডিটারমাইন করতে পারবো যে এক্স্যাক্টলি ভেসেল এ তে কতটা মিল্ক আছে, বা ভেসেল এ তে কতটা ওয়াটার আছে, মানে বা বলতে গেলে না ভেসেল এর কোয়ান্টিটি বার করতে পারবো কি, ভেসেল বি এর কোয়ান্টিটি বার করতে পারবো কি, পারবো না কিন্তু, বেরোবে না, না রাইট? তো সেক্ষেত্রে আমার এই অপশনটাও বৃথা। তো এক্ষেত্রে অপশনস গুলো চেক করতে হবে যে অপশনস আমাকে কোন দিকে ড্রাইভ করছে। আচ্ছা, বলেছে অল স্টেটমেন্টস টুগেদার নেসেসারি। এবার আমরা যদি এই এতদূর অব্দি 2 আর 3 কে কম্বাইন করে তো আমরা ক্যালকুলেট করে দেখিয়ে নিলাম কতদূর আসছে। এবার যদি স্টেটমেন্ট 1 টাকেও এর সঙ্গে অ্যাড করে দিই, তাহলে কি কিছু ব্যাপার হবে? এনি বেনিফিট, কিছু কি বেনিফিট পাবো? দেখো, স্টেটমেন্ট 1 এ আমরা কিন্তু একটাই ওই জায়গাতে এসে আটকেছিলাম। কোথায় আটকেছিলাম? ওই একটা জিনিস, যে এই যে 2a a 3b 2b এরকম করে দুটো সেপারেট এখানে মিল্ক আর ওয়াটারের আমরা রেশিওতে ভাগ করেছিলাম, ঠিক তো? করেছিলাম। আর তো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন ছিল না, ছিল কি? না, শুধু রেশিও বলা ছিল ইন্ডিভিজুয়ালি। তো এখান থেকে আমি যদি বলি টোটাল মিল্ক, টোটাল মিল্ক কত হবে, টোটাল মিল্ক হবে তোমার 2a প্লাস 3b। এটা টোটাল ওয়াটার, টোটাল ওয়াটার কত হবে, a প্লাস 2b। এটা গেল মিল্কের ইকুয়েশন, এটা গেল ওয়াটারের ইকুয়েশন। আর এখান থেকে আমরা কিন্তু টোটাল মিল্ক আর টোটাল ওয়াটারটা পেয়ে যাবো 2 আর 3 কে কম্বাইন করে। হ্যাঁ কি না? পাবো তো? পাবো। হুম তাহলে এই টোটাল মিল্কের সঙ্গে এই ভ্যালুটা পুট করতে পারবো, এই টোটাল ওয়াটারের কাছে আমরা এই ভ্যালুটা পুট করতে পারবো। দুটো ভ্যালু যখন চলে আসবে, সলভ করলে এ বি সব আমার বেরিয়ে যাবে। এ বি বেরিয়ে যাওয়া মানে আমি ভেসেল এ এর কন্টেন্ট এবং ভেসেল বি এর কন্টেন্ট পেয়ে যাবো। হ্যাঁ কি না? ভেসেল এ কত হ্যাঁ আছে, অ্যাকচুয়ালি 2a প্লাস এ, 3a হচ্ছে ভেসেল এ তে টোটাল কোয়ান্টিটি, আর এটা হচ্ছে 5b হচ্ছে ভেসেল বি এর টোটাল কোয়ান্টিটি। এ বি এর ভ্যালু বেরিয়ে গেলে এগুলো পুট করলে পরে দুটো ভেসেলের কোয়ান্টিটি বেরিয়ে যাবে, আমি ডিফারেন্স বার করতে পারবো, রাইট? ঠিক তো? হুম হ্যাঁ হুম তো এই ক্ষেত্রে তাহলে কি হওয়া উচিত, কি মনে হচ্ছে এই ক্ষেত্রে? তাহলে অল স্টেটমেন্টস আর নেসেসারি টু অ্যান্সার দিস কোশ্চেন, তাহলে অপশন ডি হয় আমার রাইট অ্যান্সার। ওকে, এইভাবে করতে হবে জিনিসগুলো। দেখো, কারো যদি কোনো ডাউট থাকে বলো আমাকে। কলম কিন্তু চালাবো না বেশি এইসব পেপারে, মানে অ্যাটলিস্ট ক্যালকুলেশনের জন্য তো চালাবো না। জাস্ট ডেটাগুলোকে নিয়ে আমাদের অ্যানালিসিস করতে হবে, ডেটাটা কোন দিক অবধি যেতে পারে এবং ওই ডেটাটাকে কাজে লাগিয়ে আমি কি কি ভ্যালু পেতে পারি এখান থেকে, সেটা সাফিসিয়েন্ট কিনা, বাস ওইটুকুই দেখবার আছে। সলভ করে অ্যান্সার এখানে বার করার কিছু নেই, যে কত অ্যান্সার আসছে বা ভ্যালু কত আসছে ইত্যাদি। ওকে, ডান। হ্যাঁ ওকে, পরে কোশ্চেনটা দেখবো। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, বলেছে ইফ দ্য মার্ক প্রাইস, প্রফিট লসের উপর, ইফ দ্য মার্ক প্রাইস অফ আর্টিকেল এ এন্ড বি আর ইকুয়াল দেন ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ আর্টিকেল বি। মানে মার্ক প্রাইস হচ্ছে এ আর বি এর ক্ষেত্রে যদি সমান হয়, তাহলে কস্ট প্রাইস অফ আর্টিকেল বি, সিপি অফ বি, এটা আমাকে কোশ্চেন করেছে। ওকে, ওকে,
এবার দেখি স্টেটমেন্ট 1 কি বলছে। স্টেটমেন্ট 1 বলছে কস্ট প্রাইস অফ আর্টিকেল এ হচ্ছে ₹8p, ভালো কথা, which is sold at a profit of 37.50% after allowing a discount of ₹100। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখান থেকে কি হতে পারে, কি পেতে পারি? স্টেটমেন্ট 1 কে ভাঙিয়ে আমি কি পেতে পারি খুব বেশি হলে? স্টেটমেন্ট এ বলছে কস্ট প্রাইস অফ আর্টিকেল এ এইচপি, ভালো কথা, এটা কি করছে 37.5% ডিসকাউন্টে বিক্রি, প্রফিটে বিক্রি করা হচ্ছে আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ ₹100। তো কস্ট প্রাইসের উপর 37.5% প্রফিট হলে আর্টিকেল এর সেলিং প্রাইসটা আমি বার করতে পারবো, হ্যাঁ কি না? পারবো তো? পারবো। হ্যাঁ। আর ওটাতে বলা হয়েছে 100 টাকার একটা ডিসকাউন্ট অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে 100 টাকার ডিসকাউন্ট মানে সেলিং প্রাইসটা 100 টাকা ছাড় দিয়ে বিক্রি করা হয়েছে, মানে 100 টাকা ছাড় দেওয়ার পর ওই সেলিং প্রাইসটা এসছে। তো এখান থেকে আমি আর্টিকেল এর মার্ক প্রাইসও বার করতে পারবো, রাইট? আর্টিকেল স্টেটমেন্ট এ থেকে আর্টিকেল এর মার্ক প্রাইসটাও বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? বেরোবে কি না? সেলিং প্রাইসের সঙ্গে +100 করে দিলেই মার্ক প্রাইস বেরিয়ে যাবে, রাইট? হুম আর্টিকেল এর মার্ক প্রাইস পাওয়া মানে আমরা স্টেটমেন্ট 1 থেকে আরেকটা জিনিসও পেলাম পক্ষান্তরে, আর্টিকেল বি এরও মার্ক প্রাইস পেলাম, কারণ প্রথমেই বলা আছে মার্ক প্রাইস দুটো সেম আছে, আর সেখান থেকে কস্ট প্রাইস অফ বিটা বার করতে হবে। তো এখান থেকে আমি কস্ট প্রাইস অফ বি কিন্তু পেলাম না, কিন্তু বি এর মার্ক প্রাইসটা পেলাম, কিছুটা এগোলাম। ঠিক আছে, তো কোথাও যদি অ্যালোন স্টেটমেন্ট 1 অপশনে থাকে তাহলে সেটাকে আগেই বাদ দেবো, কারণ ওটা দিয়ে হবে না অ্যান্সার। স্টেটমেন্ট 2 কোথায় আছে? স্টেটমেন্ট 2 তে দেখি কি বলছে। 2 বলছে সেলিং প্রাইস অফ আর্টিকেল বি হচ্ছে ₹960, বি এর এসপি বলা হয়েছে কত? বি এর এসপি বলা হয়েছে 960, খুব ভালো কথা, which is sold at a profit of 3p plus 60, 3p plus 60, 3p plus 60 প্রফিটে বিক্রি করা হয়েছে। আচ্ছা, একটা কথা আমাকে এখান থেকে বলো খুব ভালো করে, বি এর মার্ক প্রাইস যদি বার করতে চাই, বি এর সেলিং প্রাইসটা কি বলা হচ্ছে? 960, যেটা হচ্ছে সোল্ড এট এ প্রফিট অফ 3p plus 60। আচ্ছা, 3p plus 60 প্রফিটে বিক্রি করা হয়েছে, তার মানে আমরা এখান থেকে কি করতে পারবো? বি এর কস্ট প্রাইসটা পেতে পারি, রাইট? বি এর আমরা এখান থেকে কস্ট প্রাইস পেতে পারি, পারি কি না? বলো। পাওয়া যাবে। বি এর কস্ট প্রাইস ডেফিনেটলি পাওয়া যাবে এখান থেকে, কারণ হচ্ছে আমাকে প্রফিট বলা আছে, আমাকে সেলিং প্রাইস বলা আছে, তো সেলিং প্রাইস থেকে আমরা যদি প্রফিটটা বাদ দিয়ে দিই তাহলেই কস্ট প্রাইসটা এসে যাবে। তো এখান থেকে আমরা কিন্তু বি এর সিপি পাবো। তাহলে স্টেটমেন্ট টু অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, অপশন বি তে একটা আছে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, অনেক সময় হয় কি এইরকম টাইপের কোশ্চেনের কি কি অপশনস কম্বিনেশন হতে পারে সেটাও একটুখানি বলবো। অনেক সময় হয় দেখা যাচ্ছে স্টেটমেন্ট 2 তোমাকে অ্যালোন অ্যান্সার দিল, তো হয়তো স্টেটমেন্ট 3 ও তোমাকে অ্যালোন অ্যান্সার দিচ্ছে, মানে শুধু স্টেটমেন্ট 3 টাকে কাজে লাগিয়ে আমি অ্যান্সার বার করতে পারছি। ওই রকম ক্ষেত্রে একটা অপশন থাকবে আইদার স্টেটমেন্ট 2 অর স্টেটমেন্ট 3 ইজ অ্যালোন সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তো তখন হচ্ছে সেই আইদার অর এর অপশনটাকে মার্ক করতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ডেটা সাফিসিয়েন্সি, তোমরা সবাই ডেটা সাফিসিয়েন্সি ভালো মতন পারো? আগে আমাকে এটা আগে বলো। না দাদা, পারি না আমি। আচ্ছা, তো সেক্ষেত্রে না, কিন্তু আমিও পারি না। সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। যখন ধরো স্টেটমেন্ট 2 থেকেও আমার অ্যান্সার চলে আসছে, স্টেটমেন্ট 3 থেকেও আমার অ্যান্সার চলে আসছে, তাহলে কি তখন আমাকে খুঁজতে হবে, যদি এরকম কোন অপশন থাকে, খুঁজতে হবে না, তোমার অপশন থাকবে যে আইদার 2 অর 3 সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, তখন এই অপশনটাতে টিক করতে হবে। ওকে, তো স্টেটমেন্ট 2 থেকে তো হচ্ছে, 3 থেকে একবার দেখে নেবো। 3 দেখার দরকার নেই, কারণ এখানে আইদার 2 অর 3 অপশনই নেই, তো এখান থেকে অপশন বি টাই আমার এখান থেকে অ্যান্সার হয়ে যাবে, এটা জানা কথা। বাট 3 টা তাও আমরা আবার গো থ্রু করবো, কারণ যেহেতু আমরা এখন শিখছি তো ডিসকাশনটা করা দরকার। স্টেটমেন্ট 3 বলছে আর্টিকেল বি হ্যাজ বিন মার্কড আপ বাই 100% অ্যাবভ ইটস কস্ট প্রাইস। আর্টিকেল বি কি করা হয়েছে? আর্টিকেল বি করা হয়েছে ওর কস্ট প্রাইসের 100% অ্যাবভে মার্ক করা হয়েছে। অর্থাৎ স্টেটমেন্ট 3 থেকে আমরা কি পাবো? স্টেটমেন্ট 3 থেকে আমরা আর্টিকেল বি এর মার্ক প্রাইস পাবো, ঠিক? একটা জিনিস এখানে ছোট্ট পয়েন্ট আমি বলতে চাই, দেখো এখানে কিন্তু পি বলা আছে, মানে পি এর একটা মেনশনিং আছে, which is sold at profit of 3p plus 60। এবার 3p plus 60 যদি প্রফিট হয়, সেলিং প্রাইস যদি 960, তাহলে কস্ট প্রাইস কত? 960 মাইনাস 3p মাইনাস 60, এরকম কিছু একটা আসবে। অর্থাৎ এটা দাঁড়াবে তোমার হচ্ছে 900 মাইনাস 3p, রাইট? 900 মাইনাস 3p, এটা কি দাঁড়ালো? বি এর কস্ট প্রাইস দাঁড়ালো, রাইট? 900 মাইনাস 3p। আর বি কি বলা হয়েছে? 100% অ্যাবভ ইটস কস্ট প্রাইসে মার্ক করা হয়েছে, 100% অ্যাবভ, মানে 100% অ্যাবভ বলতে
দ্বিগুণ 900 মাইনাস 3p যদি কস্ট প্রাইস হয় তাহলে তার দ্বিগুণ এটা হয়ে গেল বি এর মার্ক প্রাইস, যেটা আমাকে স্টেটমেন্ট 3 থেকে আমি পাচ্ছি, রাইট? ঠিক তো? স্টেটমেন্ট 1 আমাকে হ্যাঁ একটা কথা বলেছিল, যদি ভালো করে মনে করে দেখো। স্টেটমেন্ট 1 বলেছিল আমাকে কস্ট প্রাইস অফ আর্টিকেল এ কত ছিল, 8p ছিল, which is sold as 37.5% profit after allowing 100। আচ্ছা, 8p যদি কস্ট প্রাইস হয় তাহলে 37.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? কে বলতে পারবে? 3/8। 3/8, খুব ভালো কথা। তাহলে আমাকে যদি এক্স্যাক্টলি এই 3/8 প্রপোর্শন হচ্ছে কি প্রফিট হচ্ছে, তাহলে আমাকে যদি এক্স্যাক্টলি সেলিং প্রাইসটা বার করতে, সেটা কত হবে? সিপি যদি 8p হয় তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো এটাকে? 11। 11/8, ওয়েল ডান। 8 কেটে গেল, তাহলে 11p এখান থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, 11p এটা কি বেরোলো? সেলিং প্রাইস বেরোলো বি এর, কারণ 37.5% প্রফিট বিক্রি করা হচ্ছে আফটার অ্যালাউইং ডিসকাউন্ট অফ 100। তাহলে মার্ক প্রাইস কত হবে? সেলিং প্রাইস যদি 11p হয় তাহলে তার সঙ্গে 100 অ্যাড করে দেবো, ডিসকাউন্ট অ্যাড করে দেবো, তাহলে এটা হয়ে গেল বি এর মার্ক প্রাইস। তাহলে দুটো মার্ক প্রাইস, একটা স্টেটমেন্ট 1 থেকে মার্ক প্রাইস এটা পেলাম, স্টেটমেন্ট 3 থেকে আর 2 কে কম্বাইন করে এটা আরেকটা মার্ক প্রাইস পেলাম, 2 ইন্টু 900 মাইনাস 3p। তো দেখো দুটোকে যদি আমি ইকুয়েট করি, ভালো করে বুঝবো, দুটোকে যদি আমি ইকুয়েট করি তাহলে কি হচ্ছে? 11p প্লাস 100। এখান থেকে সলভ করে আমরা p এর ভ্যালু বার করতে পারবো, হ্যাঁ কি না? পারবো তো? বলো। ডেফিনেটলি পারবো। হ্যান্ড রেজ করার দরকার নেই, আনমিউট করে বলতে পারো। ও হ্যাঁ, হ্যাঁ পারবো, ঠিক। তো পি এর ভ্যালু যখন বেরোবে তখন সেই পি এর ভ্যালুটা কি চেয়েছে আমাকে? আলটিমেটলি আমাকে চেয়েছে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ আর্টিকেল পি। তো সিপি, এই যে 900 মাইনাস সিপি, যেটা আমার সিপি এসেছিল, এইখানে পুট করলে পরে তখন আমরা সিপির এক্স্যাক্ট ভ্যালুটা পাবো। প্রথমে আমরা যেটা স্টেটমেন্ট 2 অ্যালোন দিয়ে করে দিলাম, সেখানে কিন্তু আমরা এক্স্যাক্ট ভ্যালুটা কিন্তু কখনো পাচ্ছিলাম না, একটা আননোন ফিগার পি রয়ে যাচ্ছিল। কিন্তু দেখো 1 2 3 তিনটাকে যখন একসঙ্গে কম্বাইন করলাম তখন কিন্তু পি এর মান বেরিয়ে গেল, এবং তখন কিন্তু আমরা আরো ক্লিয়ার ভ্যালুটা পেলাম। তাহলে কি অ্যান্সার হওয়া উচিত? অপশন বি হওয়া উচিত নাকি অপশন ডি হওয়া উচিত? অল স্টেটমেন্টস 1 2 3 আর টুগেদার নেসেসারি টু অ্যান্সার দ্য কোশ্চেন। কোনটা? বি হবে না, ডি হবে। অল স্টেটমেন্ট হবে। একদম। তা এটাও কিন্তু একটা গুগলি, অনেক সময় হয় এরকম, হতেই পারে যে হয়তো ওটুকু দেখে মনে হচ্ছেই তো অ্যান্সার চলে এসছে, পি থাকুক গা, পিটাকে আমরা ওভারলুক করে গেলাম, তা নয়। ওকে, তিনটে স্টেটমেন্ট কম্বাইন করে যখন আমি দেখছি যে পি এর ভ্যালু আসছে, এক্সাক্ট আমি নাম্বারসে আমি রেজাল্ট বার করতে পারছি, তখন আমাদেরকে অবশ্যই ওটাকে প্রায়োরিটাইজ করতে হবে। গট ইট? তাহলে সাতেরটার অপশন ডি অ্যান্সার হবে। ওকে, ওকে, চলো পরেরটা দেখি। কি বলেছে? ইফ দ্য টাইম টেকেন বাই ট্রেন এক্স টু ক্রস দ্য প্ল্যাটফর্ম অফ লেন্থ 80 মিটার্স ইজ 1 সেকেন্ড লেস দ্যান টাইম টেকেন বাই ট্রেন ওয়াই টু ক্রস দ্য সেম প্ল্যাটফর্ম, দেন ফাইন্ড দ্য লেন্থ অফ ট্রেন ওয়াই। মানে কি বলেছে? ট্রেন এক্স হচ্ছে একটা প্ল্যাটফর্ম ক্রস করছে যেটা লেন্থ হচ্ছে 80 মিটার, সেটা হচ্ছে 1 সেকেন্ড লেস দেন টাইম টেকেন বাই ট্রেন ওয়াই টু ক্রস দ্য সেম প্ল্যাটফর্ম। এবার এখানে দুটো জিনিস হচ্ছে, তো ফাইন্ড দ্য লেন্থ অফ ট্রেন ওয়াই, ওয়াই এর আমাকে লেন্থটা বার করতে হবে, ওয়াই এর লেন্থ কত। দুটো ঘটনা ঘটছে। ট্রেন এক্স যখন ক্রস করছে তখন ডিস্টেন্স কত কভার করছে? ডিস্টেন্স ফর এক্স কত? এটা হচ্ছে ট্রেন এক্স এর লেন্থ প্লাস 80 মিটার প্ল্যাটফর্মের লেন্থ, তাই তো? আর ডিস্টেন্স ফর ট্রেন ওয়াই কত? ট্রেন ওয়াই হচ্ছে ট্রেন ওয়াই এর লেন্থ প্লাস হচ্ছে 80 মিটার প্ল্যাটফর্মের লেন্থ, সেম। এইটা হচ্ছে তোমার গল্প, ঠিক আছে? তো দুটো ডিস্টেন্সে কোন জিনিসটা ডিফারেন্স হচ্ছে? দুটো ট্রেনের লেন্থের ডিফারেন্স আসছে, ঠিক। আর বলেছে 1 সেকেন্ড লেস দেন, মানে 1 সেকেন্ড টাইম কম নিচ্ছে কে? ট্রেন এক্স। এবার তাহলে আমার টাইম ইজ ইকুয়াল টু কি? টাইম ইজ ইকুয়াল টু ফর্মুলাটা কি ছিল? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তার এগেনস্ট আমি বার করতে পারবো, খুব ভালো কথা। এবার দেখা যাক। এবার বলেছে স্টেটমেন্ট 1 কি বলেছে? দ্য লেন্থ অফ ট্রেন এক্স হচ্ছে 40 মিটার লেস দেন ট্রেন ওয়াই। ট্রেন লেন্থ অফ ট্রেন এক্স হচ্ছে 40 মিটার লেস, তাহলে ওয়াই এল মাইনাস এক্স এল এটা হচ্ছে তোমার 40 মিটার, ঠিক আছে? এটা একটা পেলাম। এবার এখান থেকে আমি কি কিছু পাবো? কারণ ফার্স্টে যে ইনফরমেশনটা আছে তাতে করে আমি পেলাম দুটো ট্রেনের কতটা ডিস্টেন্স অতিক্রম করতে হচ্ছে। আমি যদি টাইমের রেসপেক্টে করি তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে কি হবে? বলেছে ট্রেন এক্স এর 1 সেকেন্ড সময় কম লাগে, তাহলে সময় কার বেশি লাগে? ওয়াই এর বেশি লাগে। তাহলে ওয়াই এর ডিস্টেন্স ডিভাইডেড বাই
স্পিড অফ ওয়াই মাইনাস এক্স এর ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড অফ এক্স, এটা ইজ ইকুয়াল টু হবে 1 সেকেন্ড। এবার আমি স্টেটমেন্ট 1 থেকে ওয়াই এল মাইনাস এক্স এল সমান 40 পেলাম, তাতে করে আমার কোনো লাভ হবে? কোনো লাভই হবে না, কারণ স্পিড গুলো আমি কিছুই জানি না, ট্রেন এক্স আর ওয়াই স্পিড গুলো আমি জানি না, তাই লাভ হবে না। তো 1 অ্যালোন তো হওয়া উচিত নয় ডেফিনেটলি। 2 দেখি কি বলেছে। টাইম টেকেন বাই ট্রেন এক্স টু ক্রস আ ম্যান রানিং উইথ দ্য স্পিড 20 মিটার পার সেকেন্ড ইন দ্য সেম ডাইরেকশন ইজ 4 সেকেন্ড। স্পিড অফ ট্রেন এক্স ইজ মোর দ্যান দ্য স্পিড অফ দ্য ম্যান, অবভিয়াসলি। হচ্ছে একটা একটা গল্প বলেছে কি, যে ট্রেন এক্স কি করছে, ট্রেন এক্স এর যে টাইম লাগছে টু ক্রস আ ম্যান রানিং উইথ স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড ইন দ্য সেম ডাইরেকশন। তো আমি যদি ট্রেন এক্স এর স্পিডটাকে আমি সাপোজ ধরে নিচ্ছি এস এক্স, এরকম ধরে নিচ্ছি, ঠিক আছে? একটা মানুষ দৌড়াচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ভালো কথা, ইন দ্য সেম ডাইরেকশন, ট্রেনের সেম ডাইরেকশনে। তাহলে বলো রিলেটিভ ভেলোসিটি কত হবে দুজনের? সেম ডাইরেকশনে যাচ্ছে, রিলেটিভ ভেলোসিটি কত হওয়া উচিত? মাইনাস হবে। মাইনাস হবে। তো রিলেটিভ ভেলোসিটি যেটা হবে আর ভি যদি বলতে হয়, রিলেটিভ ভেলোসিটি হবে এস এক্স মাইনাস 20 এত মিটার পার সেকেন্ড। খুব ভালো কথা। আর ডিস্টেন্স কতটা ক্রস করবে? ওই এল এক্স এল, যদি ট্রেন এক্স এর লেন্থ যদি সেটা ধরি, তাহলে এই ডিস্টেন্সটা ক্রস করবে। এটা করতে কত টাইম লাগছে? 4 সেকেন্ডস লাগছে। ওকে, 4 সেকেন্ডস লাগছে, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে এক্স এল, স্পিড হচ্ছে কত? এই এস এক্স মাইনাস 20, এস এক্স মাইনাস 20, এটা ইজ ইকুয়াল টু কত হবে? এই 4 সেকেন্ডের টাইম আসবে। এতে করে কি হবে? ট্রেন এক্স এর লেন্থ আর ট্রেন এক্স এর স্পিডের আমরা একটা জাস্ট ইকুয়েশন পাবো, আর বেশি কিন্তু কিছু পাবো না। খুব বড় জোর কি পাবো? এক্স এল ইজ ইকুয়াল টু, এটা একটু ক্যালকুলেট করতে হবে কারণ এখানে অনেক কিছু আননোন ফিগার্স চলে আসছে, তো একটু ক্যালকুলেট করে নেওয়াটা ভালো। এক্স এল ইজ ইকুয়াল টু 4s(x - 80) আসছে, ঠিক আছে, লেন্থ, যেটা আমরা এখানে পুট করতে পারি। এই যে ডিএক্স এর জায়গায় এক্সেল এর ভ্যালুটা দিলে 4s(x - 80) করতে পারি, তাহলে কত আসবে দেখো ভালো করে, এটা কিন্তু বুঝবার ব্যাপার আছে। যদি এখানে ডিএক্স এর জায়গায় পুট করি এটা এক্সেল প্লাস 80 মিটার, তো তাহলে এক্সেল ইজ ইকুয়াল টু 4s(x - 80) যদি করি, তাহলে -80 প্লাস 80 কেটে গেলে ডিএক্স সমান কত থাকবে? ডিএক্স সমান থাকবে তোমার হচ্ছে শুধু 4sx, হ্যাঁ কি না? ভালো করে দেখো, এক্সেল এর ভ্যালু যদি পুট করি এখানে 4sx - 80, তাহলে -80 প্লাস 80 কেটে গেলে ডিএস এর ভ্যালু থাকবে শুধুমাত্র 4sx, রাইট? তাহলে এখানে কি পড়ে থাকবে? ডিওয়াই বাই এস ওয়াই মাইনাস ডিএক্স এর জায়গায় যদি 4sx বাই এক্স এসএক্স হয়, তাহলে এসএক্স এসএক্স কেটে গেলে এটাকে -4 ইজ ইকুয়াল টু 1 এরকম থাকবে, ঠিক? তাহলে ডিস্টেন্স অফ ওয়াই যেটা হচ্ছে তোমার আমার চেয়েছে কি আলটিমেটলি আমাকে ওয়াই এল বার করতে হবে, এটা বার করতে হবে। তাহলে এখানে ওয়াই এল প্লাস 80 বাই এস ওয়াই এরকম একটা জায়গায় এসে থামলাম, কিন্তু স্টিল আমি কিন্তু স্পিড অফ ট্রেন ওয়াই জানি না, স্পিড অফ ট্রেন ওয়াই আমি জানি না, তাই এখান থেকেও আমার কিন্তু একটু প্রবলেমস হবে, হ্যাঁ কি না? এখান থেকেও আমার একটু প্রবলেমস হবে, ঠিক? কি আসছে দেখি। ডিওয়াই এর ভ্যালু যদি এখানে পুট করি ওয়াইএল প্লাস 80 ডিভাইডেড বাই এস ওয়াই, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু -4 টা দিয়ে গেলে +1 +4 হবে, তাহলে 5 হবে, ভালো কথা, ভালো কথা। ওয়াইএল প্লাস 80, ওয়াইএল সমান এখানে এক্সএল প্লাস 40 আসবে, বাট স্টিল আমার এখানে কোনো রেজাল্ট নেই। না, এখান থেকেও আমার মানে স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট যদি বলি, তাহলে স্টেটমেন্ট 2 কাজে লাগিয়েও কিন্তু আমার অ্যান্সার আসছে না, একটা র্যান্ডম জায়গায় এসে আমি থেমে যাচ্ছি। স্টেটমেন্ট 3 তে চলে আসে, কি বলেছে? স্পিড অফ ট্রেন ওয়াই হচ্ছে 80 মিটার পার সেকেন্ড, এস ওয়াই এর ভ্যালুটাই বলে দিচ্ছে স্টেটমেন্ট 3। স্টেটমেন্ট 3 ডাইরেক্ট এস ওয়াই এর ভ্যালু বলে দিচ্ছে কি 80 মিটার পার সেকেন্ড, খুব ভালো কথা, which is 11.11% লেস দেন ট্রেন এক্স, মানে এখান থেকে আমি স্পিড এক্সটাও পেয়ে যাব, স্পিড এক্সটাও পেয়ে যাবো এটা কাজে লাগিয়ে। তাহলে স্পিড ওয়াই পেলাম, স্পিড এক্স পেলাম, ঠিক, ভালো করে বুঝবো, স্পিড ওয়াই পেলাম এবং স্পিড এক্স পেলাম, ঠিক আছে? তো এখান থেকে আমার তো এই ইকুয়েশনের তো আমার অর্ধেক ঝামেলাই আমার মিটে গেল, ঠিক কি না? বাস শুধু আমার দরকার ওয়াই এল এর ভ্যালু দরকার, ওয়াই এল এর ভ্যালুটা শুধু দরকার। এবার এই এখানে যা সলভ করেছে এগুলো কিন্তু কনসিডার করা যাবে না, কারণ এখানে কেন করা যাবে না? কারণ এখানে কিন্তু স্টেটমেন্ট 2 এর ডেটাও আমরা ইউজ করেছি, ওকে? এবার দেখবো একটু অপশনস কেমন কেমন আছে। অনলি 2 অ্যালোন, এটা তো হবে না। বোথ স্টেটমেন্ট 1 এন্ড 2 টুগেদার, এটা কম্বাইন করে দেখলাম, এটাও হচ্ছে না, ঠিক আছে, বোথ 1 2 কে দিয়েও আমার হবে না। অল স্টেটমেন্টস 1 2 3 নেসেসারি, আর নাইদার নর বলেছে, আর স্টেটমেন্ট 1 একটা বলেছে। তো দেখে নেবো সেখান থেকে কোনটা কি হচ্ছে।
তো ফার্স্ট এর অপশনটা কি বলতে হবে, আইদার বোথ 1 and 3 টুগেদার অর বোথ 2 and 3 টুগেদার ইজ নেসেসারি, মানে 3 এর সঙ্গে হয় 1 কে কম্বাইন করলে অ্যান্সার পাবো অথবা 3 এর সঙ্গে 2 কে কম্বাইন করলে অ্যান্সার পাবো। তো 3 এ আমি যে ডেটাটা পেলাম সেইটাকে যদি কাজে লাগাই তাহলে কি হচ্ছে দেখি। এই ইকুয়েশনটাকে যদি একটু মডিফাই করি তাহলে dy এর জায়গায় ভ্যালু বসালে এটা হচ্ছে কত, yl প্লাস 80 ডিভাইডেড বাই স্পিড অফ y মাইনাস dx এর জায়গায় যদি বসে তাহলে xl প্লাস 80 ডিভাইডেড বাই sx ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1। এই দুটো, এইটা একটা আমার সিম্পলিফিকেশন মতন হলো, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, স্টেটমেন্ট 3 আমাকে কি বলছে, স্টেটমেন্ট 3 আমাকে এই sy আর sx এর ডাইরেক্ট আমাকে ভ্যালু দিয়ে দেবে, sy আর sx এর ভ্যালু দিয়ে দেবে, মানে এগুলোর নিয়ে আমার চিন্তা শেষ হলো, ঠিক আছে। তাহলে স্টেটমেন্ট 3 আমাকে এতটা হেল্প করে দিল। আচ্ছা, এবার বলছে 1 এর সঙ্গে 3 কম্বাইন করব। 1 এর সঙ্গে 3 কম্বাইন করলে আমি কি পেতে পারি, আমার দরকার কিন্তু yl। 1 এর সঙ্গে 3 কম্বাইন করলে দেখো একটা হেভি জিনিস হবে। 1 এর এখান থেকে 1 এর এখান থেকে আমি এটা বলতে পারি যে xl সমান yl মাইনাস 40, হ্যাঁ কি না, পারি কিনা বলতে পারি তো। স্টেটমেন্ট 1 এ কিন্তু আমার yl মাইনাস xl এর ভ্যালু বলা ছিল, সেখান থেকে হ্যাঁ xl ইজ ইকুয়াল টু yl মাইনাস 40 করতে পারি, মানে xl টাকে yl এ কনভার্ট করতে পারি। তো সেই xl এর ভ্যালুটা এখানে যদি পুট করি yl মাইনাস 40, তাহলে পুরো ইকুয়েশনটা yl এর ইকুয়েশন হয়ে গেল। নিচে sy sx এর সংখ্যা দিয়ে মান পাবো আমি, ঠিক, দিয়ে পুরো ইকুয়েশনটাকে সলভ করলে আমরা কিন্তু yl এর একটা ভ্যালু এখান থেকে পেয়ে যাবো, হ্যাঁ কি না, মানে এটা কিন্তু পাচ্ছি কি করে, 1 প্লাস 3 করে পাচ্ছি কিনা yl এর ভ্যালু যেটা আমাকে চেয়েছিল। বলো সবাই সহমত কিনা আমার সাথে, কারোর যদি মনে সংশয় থাকে কিছু তাও বলো। ডান। তো 1 and 3 কে তো কম্বাইন করে একটা অ্যান্সার পেলাম, ঠিক আছে, ভালো কথা। 2 আর 3 কে যদি কম্বাইন করে পাই কিনা সেটাও দেখবো। আচ্ছা, 2 কি বলেছে আমাকে, 2 তে তো সলভ করে আমরা এত দূর অব্দি চলেই এসেছিলাম ফার্স্ট ধাপে, তাই না। ফার্স্ট ধাপে 2 দিয়ে যখন আমরা সলভ করলাম, 2 দিয়ে সলভ করে কিন্তু আমরা এত দূর অব্দি প্রায় চলে এসেছিলাম, yl প্লাস 80 বাই sy, স্পিড y এর জন্য আমরা আটকে গেছিলাম। তো স্টেটমেন্ট 3 তো আমাকে স্পিড y এর ভ্যালু ডাইরেক্ট দিয়ে দিচ্ছে ভাই, স্টেটমেন্ট 3 স্পিড y এর ভ্যালু 80 মিটার পার সেকেন্ড ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, তো 80 এখানে পুট করো তাহলে এখান থেকে yl আমার আরো ডাইরেক্ট চলে আসছে, হ্যাঁ কি না, ঠিক তো, হ্যাঁ আরো ডাইরেক্ট চলে আসছে। হ্যাঁ তো 3 এর সঙ্গে 1 কম্বিনেশন করেও অ্যান্সার আসবে, 3 এর সঙ্গে 2 কে কম্বিনেশন করেও অ্যান্সার আসবে। তো আইদার বোথ 1 and 3 টুগেদার অর বোথ 2 and 3 টুগেদার আর নেসেসারি, অপশন এ এখান থেকে অ্যান্সার হবে, ঠিক আছে। এই জন্য মানে ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে অপশন কি বলেছে, কোন দিকে ড্রাইভ করছে সেটা আমাদের দেখাটা অবশ্যই আগে দরকার, ঠিক আছে। ডান। কোয়েশ্চেন নাম্বার 9 দেখি কি বলেছে, বলেছে ইফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম এ যেটা এসআই রুপিস 32,000 which is 2/3 of the amount invested in scheme B CI, মানে স্কিম বি তে কতটা অ্যামাউন্ট গেছে সেটাও বেরিয়ে যাবে এখান থেকে। Find the interest received from scheme A after 3 years. The rate of interest offered in scheme B is positive in integer. এবার কোন স্কিমে কত ইন্টারেস্ট গেছে, রেট অফ ইন্টারেস্ট সেটা বলেনি, আমাকে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য ইন্টারেস্ট রিসিভড ফ্রম স্কিম এ আফটার 3 ইয়ার্স, মানে আমার রেট অফ ইন্টারেস্ট চাই, তাহলে আমি বার করতে পারবো। স্টেটমেন্ট কি বলেছে, স্টেটমেন্ট বলেছে ইন্টারেস্ট রিসিভড ফ্রম স্কিম বি আফটার 2 ইয়ার্স হচ্ছে এত, 2 বছর পরে স্কিম বি তে এতটা ইন্টারেস্ট পাচ্ছি, তো স্কিম বি তে কতটা ইনভেস্টমেন্ট সেটা পেয়ে যাবো। কম্পাউন্ড ইন্টারেস্টের গল্প আছে, রেট অফ ইন্টারেস্টটাকে যদি গেস করি এবং 2 বছরের ক্যালকুলেশন লাগাই কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে দেখতে পাবো প্রিন্সিপাল থেকে এত টাকা আমার সুদে আসলে হচ্ছে, মানে ইন্টারেস্ট পাচ্ছি, মানে ইন্টারেস্টটাকে অ্যাড করলে সুদে আসলে কত সেটা পেয়ে যাবো। তো সেটা কাজে লাগিয়ে আমি স্কিম বি এর রেট অফ ইন্টারেস্টটা ডেফিনেটলি পেয়ে যাবো, পাবো। স্কিম বি এর রেট অফ ইন্টারেস্ট ভাই পাক্কা আছে, পাবো। এক কাজ করবেন, কোশ্চেন নাম্বার 9টা ইজি আছে, এটা হোমওয়ার্ক হিসেবে রাখছি, তোমরা নিজেরা একটু ট্রাই করো, তাহলে ডেটা সাফিসিয়েন্সির একটা প্র্যাকটিস হবে, আমি বলবো না, বলে দিলে পরে হিন্ট হয়ে যাবে, সহজ কোশ্চেন আছে, এটা নিজেরা ট্রাই করো। আমি গ্রুপে পিডিএফ দেবো, তার আগে সবাই আবার স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। ওকে,
কোশ্চেন নাম্বার 10 এর দিকে একটু চলে আসি। এটাও ছোটখাটোই আছে, কি বলছে, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই আর টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন ইফ দ্য টোটাল ওয়ার্ক ইজ 60 ইউনিটস। 60 ইউনিটস এর ওয়ার্ক ধরে আর একা কতদিনে কাজ করতে পারবে বলেছে। পি কিউ আর টুগেদার কমপ্লিট দ্য হোল ওয়ার্ক 60 বাই 13 ডেজ। ভেরি গুড। টোটাল ওয়ার্ক যদি 60 ইউনিটস হয়, if the total work is 60 units, total ওয়ার্কটাকে 60 ইউনিটস করে ফালতু ক্যালকুলেশনে ঝামেলা করিয়েছে, দরকার নেই। পি কিউ আর টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক এত, টোটাল ওয়ার্ক যদি অত হয় তাহলে ওখান থেকে পি কিউ আর এর টোটাল এফিসিয়েন্সি পেয়ে যাবো স্টেটমেন্ট 1 থেকে, ঠিক কি না? পাবো তো? স্টেটমেন্ট 2 বলেছে রেশিও অফ দ্য এফিসিয়েন্সি অফ পি এন্ড আর হচ্ছে 3:4, পি আর আর এর হচ্ছে এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাবো। তার মানে এখান থেকে আর একা কতদিনে কাজটা করবে এখান থেকে বেরিয়ে যাবে, মানে 1 আর 2 কে কম্বাইন করে তো আমার অ্যান্সার এসেই যাবে। এটাও হোমওয়ার্ক হিসেবেই রাখছি, আর আমি এগোবো না, করবে এটা নিজেরা। If the time taken by Q and R together to complete half of the total work in 3 days, তো অর্ধেক কাজ 3 দিনে করে, মানে পুরো কাজটা করতে 6 দিন লাগবে দুজনের, Q প্লাস আর 6 days, আরামসে হবে এটা, নিজেরা করবে এটা। ওকে, ডান। তাহলে ডেটা সাফিসিয়েন্সি মোটামুটি সব হলো। দুটো হোমওয়ার্ক দিলাম, করবে অবশ্যই, সলভ করে আমাকে জানাবে অ্যান্সার্স কি এলো না এলো। আচ্ছা, আমরা তাহলে একটুখানি ডিআই এর দিকে সুইচ করি এবার। কেসলেট ডিআই যদি আসে, কেসলেটটাকে একটুখানি সেকেন্ড প্রায়োরিটি থার্ড প্রায়োরিটির দিকে রাখার চেষ্টা করবে, কারণ কেসলেট দিয়ে প্রথমে স্টার্ট করতে যাবে না। কেসলেট দিয়ে স্টার্ট করতে গেলে কি হয়, কেসলেটের মধ্যে যদি কোনো ট্রিকি জিনিসপত্র থাকে তাহলে মাথাটা ওখানে খুব পাজলড হয়ে যাবে, এবং তাতে করে দেখা যাচ্ছে ডুয়েবল কোয়েশ্চেন্স করাটা অনেক মুশকিল হয়ে যায়, ফালতু টাইম ওয়েস্ট হয়। তাই আগে ডুয়েবল কোয়েশ্চেন্স এর দিকে তাকাবো, কেসলেটটাকে একটু আমরা পরের দিকে দেখবো। ন্যাচারালি এরকম টাইপের ডিআই যেগুলো থাকে, যে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং এত, তার রেশিও বলা আছে কিছু, মেল ফিমেলের রেশিও বলা আছে, এগুলো সব থেকে ইজি হয়, ইজিয়েস্ট। জাস্ট ডেটা অ্যাকর্ডিং তুমি স্প্লিট করে করে এক্সাক্ট ভ্যালুস গুলো বার করতে থাকো, আর কিচ্ছু না। ওকে, ওকে। এখানে মেল এমপ্লয়িজ এর রেশিও বলেছে মার্কেটিং এবং এইচআর ডিপার্টমেন্টে, এখানে ফিমেল এমপ্লয়িজ এর রেশিও বলেছে মার্কেটিং অ্যান্ড এইচআর ডিপার্টমেন্ট। এখানে টোটালটাই হচ্ছে মেলসদের নিয়ে ডিসকাশন হচ্ছে, এখানে টোটালটা ফিমেলসদের নিয়ে ডিসকাশন হচ্ছে। এটা হচ্ছে এখানে টোটাল এমপ্লয়িজদের নিয়ে ডিসকাশন হচ্ছে, ঠিক আছে? টোটাল এমপ্লয়ি বলতে টোটাল এমপ্লয়ি দু রকম ভাবে হতে পারে, একটা হচ্ছে মার্কেটিং প্লাস এইচআর টিম হতে পারে, আর একটা হচ্ছে মেল প্লাস ফিমেল হতে পারে, দুটোই কিন্তু টোটাল এমপ্লয়িজ এর মধ্যে পড়ছে। ওকে, ওকে। চলো এবার দেখি নোট আমাকে কি দিয়েছে। বলছে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইজ ইকুয়াল টু হোয়াট, দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মার্কেটিং ডিপার্টমেন্ট প্লাস নাম্বার অফ এমপ্লয়িজ এইচআর ডিপার্টমেন্ট, যেটা বলেই দিলাম। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মার্কেটিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্টের টোটাল কত, নাম্বার অফ মেল এমপ্লয়িজ ইন মার্কেটিং ডিপার্টমেন্ট এন্ড নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মার্কেটিং ডিপার্টমেন্ট। বললাম যেটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে মেল ফিমেল আছে, তো ডিপার্টমেন্টের সামেশন বার করতে গেলে মেল আর ফিমেলের সামেশন করতে হবে। সিমিলার জিনিস এইচআর ডিপার্টমেন্টের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল আছে। In company P কি বলেছে, 44.44% of the total number of employees is working in HR department. ওকে, তাহলে টোটাল ওয়ার্কফোর্স এর কতটা এইচআর এ আছে সেটা পেয়ে গেলাম কোম্পানি পি এর ক্ষেত্রে। আচ্ছা, যখন এই টোটাল এমপ্লয়িজ এর থেকে এইচআর এ কতটা গেছে পেয়ে যাবো, তো এইচআর এর থেকে বাকিটা মাইনাস করতে গেলে আমি ডেফিনেটলি মার্কেটিং ডিপার্টমেন্টের টোটাল এমপ্লয়িজ কত সেটাও পেয়ে যাবো আরামসে। Difference between the total number of employees working in marketing and HR department in company Q is 160. কোম্পানি কিউ এর ক্ষেত্রে ডিফারেন্সটা বলেছে 160, মার্কেটিং ইজ গ্রেটার দেন এইচআর, মানে মার্কেটিং এ বেশি এইচআর এ কম থাকবে, এটাই পয়েন্ট আছে। তো ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। ডুয়েবল কিছু পয়েন্টস তো পেয়ে গেছি। তো ডেটাটা আগে আমাদের সাজিয়ে নিতে হবে, কিরকম, টেবিলটাকে রিভাইজ করতে হবে। পি কিউ আর এস চারটে কোম্পানি করব, এখান থেকে একটা কলাম রাখবো টোটাল, একদম টোটাল এমপ্লয়িজ কতজন আছে সেটা, একটা রাখবো মার্কেটিং, ঠিক আছে? মার্কেটিং এর মধ্যে আমরা দুটো সেগমেন্ট করে দেবো, একটা মেল একটা ফিমেল, ঠিক আছে? আরেকটা রাখবো আমরা এইচআর টিম, এইচআর ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্টের মধ্যে দুটো আমরা সেগমেন্ট করবো, একটা মেল আর একটা ফিমেল, ঠিক আছে? প্রত্যেকের টোটাল বলাই আছে, টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ 450 600, নোট ডাউন নিতে থাকো, 450 600 280 360 বলা আছে, খুব ভালো কথা। আচ্ছা, রেশিও অফ দ্য নাম্বার অফ মেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মার্কেটিং এন্ড এইচআর ডিপার্টমেন্ট, মার্কেটিং আর এইচআর এ মেলস ফেলস বলেছে, ঠিক আছে চলো এইগুলোতে আমরা পরে আসবো, আগে আমরা যে ডেটাটা পেলাম সেটাতে ফোকাস করি।
4 নম্বর ডেটা ভালো করে খেয়াল করবো। কোম্পানি পি 44.4% অফ দ্য টোটাল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন এইচআর ডিপার্টমেন্ট, মানে এইচআর ডিপার্টমেন্টে 44.4%, মানে ফ্র্যাকশন ওয়াইজ ওটা কত হবে? 4/9। 4/9, ওয়েল ডান। এটা হবে 4/9, ঠিক আছে। এবার এইচআর ডিপার্টমেন্ট, এইচআর মানে সরি কোম্পানি পি এর ক্ষেত্রে, কোম্পানি পি টোটাল কত? 450। কোম্পানি পি এর টোটাল 450, মানে 450 এর 4/9 টাইমস 50 4 200, তাহলে এইচআর টিমে কত গেল? 200। কোম্পানি পি এর ক্ষেত্রে এইচআর টিমে টোটাল কতজন গেল? 200 জন, রাইট? তাহলে কোম্পানি পি এর এইচআর টিমে এখানে 200, এটা আমি ব্র্যাকেট করে দিলাম, ঠিক আছে, 200 থাকুক। আর বাকি মার্কেটিং এ কত আসবে? তাহলে মার্কেটিং এ 250 জন আসবে, 250, এটা আমি ব্র্যাকেট করে রাখলাম টোটালটা থাকুক। 5 কি বলেছে? ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং মার্কেটিং এন্ড এইচআর, মানে মার্কেটিং মাইনাস এইচআর। কোম্পানি কিউ এর ক্ষেত্রে কত? 160। 160 হচ্ছে মার্কেটিং মাইনাস এইচআর। কোম্পানি কিউ এর টোটাল কত? 600, মানে মার্কেটিং প্লাস এইচআর যদি বলতে হয়, তাহলে কোম্পানি কিউ এর ক্ষেত্রে এটা হচ্ছে কত? 600। তাহলে সলভ করলেই আমি পেয়ে যাবো। কোম্পানি কিউ এর যদি আলোচনা করছি, তাহলে মার্কেটিং এর কতজন পাবো? দুটোকে যদি ইকুয়েশনকে যোগ করি, তাহলে এইচআর আর এইচআর দেখো কেটে যাচ্ছে। আর মার্কেটিং 2m ইজিক্যাল টু কত আসবে? 600 প্লাস 160, মানে 760। তো 760 এর আমাকে হাফ করলে শুধু আমি মার্কেটিং এ কতজন পেয়ে যাবো, যেটা হয় আমার 380, একই না? এই সমস্ত লিনিয়ার ইকুয়েশন লিখে সলভ করা মানে খুবই ওয়েস্ট অফ টাইম। তো যখনই জাস্ট এরকম প্লাস মাইনাস কন্ডিশনে থাকবে, কোনো কিছু 2 3 4 5 কিছু মাল্টিপ্লাই করে যখন আমাকে ইকুয়েট করতে হচ্ছে না, তখন আমরা সিধা এরকম করে করে নিতে পারি। ওকে, তো কোম্পানি কিউ এর মার্কেটিং এ কতজন আসলো? 380 জন, 380। কোম্পানি কিউ তার টোটাল মার্কেটিং স্টাফ হচ্ছে 380, আর টোটাল স্টাফ হচ্ছে 600। 600 থেকে 380 মাইনাস করে দাও, কত থাকবে? 220, তাই তো? ওকে, 220 হয়ে গেল, তাহলে আমার এইচআর ডিপার্টমেন্টের টোটাল হলো। আচ্ছা, এখান থেকে তাহলে আরেকটা ডেটাও আমার এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। চলো 6 কি বলেছে? টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মার্কেটিং ডিপার্টমেন্ট অফ কোম্পানি এস 20% মোর দ্যান দ্যাট অফ কোম্পানি আর, মানে কোম্পানি আর এ মার্কেটিং এ যতজন আছে, ভালো করে বুঝবো, কোম্পানি আর এ মার্কেটিং এ যতজন আছে, কোম্পানি আর এর মার্কেটিং আর কোম্পানি এস এর মার্কেটিং, এই দুটো রেশিও করতে পারবো কিরকম? টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং মার্কেটিং ডিপার্টমেন্ট কোম্পানি এস হচ্ছে 20% মোর দ্যান দ্যাট অফ আর, মানে আর এর থেকে এস এ বেশি আছে 20%। 20% মানে 1/5, তাহলে কত হবে? 5:6 রেশিও হবে, হ্যাঁ কি না? দুটো মার্কেটিং এর মধ্যে রেশিও হচ্ছে 5:6, এস এ বেশি আছে, এটা বেশি রাখলাম। আচ্ছা, 6 ডেটাও হলো। সাথে কি বলেছে? টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন এইচআর ডিপার্টমেন্ট অফ কোম্পানি আর 2/3 অফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং এইচআর ডিপার্টমেন্ট কোম্পানি এস। তাহলে এবার আর এর এইচআর এবং এস এর এইচআর এর রেশিও বলে দিল। কত বললো? কোম্পানি আর হচ্ছে 2/3 দ্যাট অফ কোম্পানি এস, মানে এস এ যদি 3 থাকে তাহলে আর এ থাকবে 2, ঠিক? ডান, হলো তো? ওকে, এবার এখান থেকে দুটো মার্কেটিং এর ডেটা পেলাম, দুটো এইচআর এর ডেটা পেলাম, রাইট? এবার এখান থেকে আমাকে এটা ফিগার আউট করতে হবে যে মার্কেটিং এইচআর কাকে কত টাকা করে ডিস্ট্রিবিউট করা যেতে পারে। আর এখানে এবার রেশিও গুলোতে একটু ফোকাস করতে হবে। দেখি রেশিও গুলোর কি বলেছে, মেল ফিমেল জেন্ডার ওয়াইজ তো আমরা এখনো কিছু পাইনি। জেন্ডার ওয়াইজ আমরা কিন্তু এখনো কিছু পাইনি। ওকে, ওকে, আর এর টোটাল এমপ্লয়ি 280, এস এর টোটাল এমপ্লয়ি 360। আর এর টোটাল হচ্ছে 280, এস এর টোটাল হচ্ছে 360, 360। আচ্ছা, এখানে মার্কেটিং এর রেশিও বলেছে আর এবং এস 5:6, আর এইচআর এর রেশিও বলেছে আর এবং এস 2:3। আচ্ছা, এনি আইডিয়া এবার আমরা এখান থেকে কি করে মার্কেটিং আর এইচআর টাকে সেপারেট করতে পারি আর এবং এস এর ডেটাটাকে? দেখো, তার যদি মাথায় কিছু আসছে কোনো পয়েন্ট।
Anyone? কই কারো মাথায় কিছু আসছে? হ্যালো, কি সবাই ঘুমিয়ে গেল নাকি? কি অবস্থা? হ্যালো, আমার অডিও আসছে ঠিকঠাক? তাহলে বলো, কিছু ফিগার আউট হচ্ছে? আরে সিম্পল ব্যাপার, এখান থেকে আলাদাভাবে কিছু অ্যান্সার বার করা যাবে না, ঠিক আছে? তো এক্ষেত্রে একটা জিনিস ধরে নিতে হবে, এই রেশিও থেকে এটাকে 5x আর 6x ধরো, এটাকে 2y and 3y ধরো, তাছাড়া কিছু উপায় নেই আমার এখানে, ঠিক আছে? তাহলে আর এর টোটাল কত পেলাম? 5x প্লাস 2y, এটা 5x টাও আর এর, এটাও 2y টাও আর এর, তাহলে আর এর টোটাল কত হলো? এটা হলো 5x প্লাস 2y। ভালো কথা। 360 এটা হলো কার? এটা হলো এস এর, হলো 6x প্লাস 3y। 6x প্লাস 3y এটা দাঁড়ালো। কমন নিয়ে নাও, 3 3 কমন নিলে এটা হবে 120, এটা হবে 2 আর এটা কেটে যাবে, মানে আলটিমেটলি দাঁড়াবে 2x প্লাস y ইজ ইকুয়াল টু 120, আর এখান থেকে 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু 280। ঠিক আছে, ভালো কথা। তো এটাকে সলভ করার জন্য এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত হবে? 4x প্লাস 2y ইজ ইকুয়াল টু 240, 240। ঠিক আছে, এটা 1 এটা 2 এরকম করে যদি ইমাজিন করি, তাহলে 1 থেকে 2 মাইনাস করে দাও, তাহলে প্লাস 2y মাইনাস 2y কেটে যাবে, 5x মাইনাস 4x করলে শুধু x হবে, আর এখান থেকে হচ্ছে 280 থেকে 240 বাদ গেলে শুধু 40 হবে, তাহলে x এর ভ্যালু 40 এসে গেল। x এর ভ্যালু যদি 40 আসে, তাহলে y এর ভ্যালু কত আসবে? এখানেই পুট করে দাও, 2x, মানে 40 দুগুণে 80, 120 থেকে 80 বাদ গেলে হবে 40, তাহলে x ও 40 y ও 40, আরামসে বেরিয়ে গেল। আর এর মার্কেটিং ডিপার্টমেন্টে তাহলে কতজন আসছে? 40 আর 5 মানে 200, তাই তো? আর এর মার্কেটিং এ টোটাল তাহলে আমার 200 জন আসছে। অবভিয়াসলি এইচআর এ তাহলে 80 জন থাকবে, এটা দেখে এমনি মিলে যাবে বাকিটা। আর এর এইচআর টা এমনি মিলে যাবে, এই দেখো 40 40 দুগুণে 80। আর এস এর মার্কেটিং এ কটা আসবে? 40 6 240, এস এর মার্কেটিং এ আসবে 40 6 240। আর এস এর এইচআর এ কত আসবে? এস এর এইচআর এ তাহলে অবভিয়াসলি আসবে তোমার 120। আমিও একটুখানি গাধার মতন কাজ করলাম, যে কোনো একটা ভ্যালু বার করলেই হতো। এক্স এর ভ্যালু বার করলে আর ওয়াইটা দরকার ছিল না, কারণ এক্স এর ভ্যালু বার করলে কি হতো? আর এবং এস দুটোর মার্কেটিং বেড়ে যেত, প্লাস টোটাল থেকে মাইনাস করলে এইচআর গুলো এমনি চলে আসতো। তাহলে এখান থেকে আমি কি পেলাম? প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইন্ডিভিজুয়ালি আমি মানে পিপল কতজন আছে, স্টাফস কতজন আছে সেটা পেয়ে গেলাম। এবার এখন আমার একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি, সেটা হচ্ছে কি? মেল ফিমেলটাকে ডিস্ট্রিবিউট করা বাকি আছে। মেল ফিমেল কোথায়? কোম্পানি পিতে দেখো মেলস দের রেশিও বলেছে 15 আর 14, কোথায়? মার্কেটিং এবং এইচআর এ। ভালো কথা, মার্কেটিং এবং এইচআর এ। তো একটা জিনিস করা যেতে পারে, কিরকম করে করবো এটা? আদারওয়াইজ কোনো উপায় নেই। এটাকে ধরে নিলাম 15x, এটাকে ধরে নিলাম 14x। ঠিক আছে, এটা একটা করা যেতে পারে। মার্কেটিং ও এইচআর এ মেলস এর রেশিও 15x 14x, তাহলে মার্কেটিং এর মেল 15x করলাম, এইচআর এর মেল 14x করলাম। এখানে ফিমেলস দের রেশিও মার্কেটিং আর এইচআর এ 5y 3y করে দিচ্ছি, এটাকে করে দিলাম 5y মার্কেটিং এর ফিমেল, আর এইচআর এর ফিমেল করে দিচ্ছি আমি এখান থেকে 3y। ওকে, এবার কি করা যাবে? এবার একটাই উপায়, 15x প্লাস 5y ইজ ইকুয়াল টু কত হবে বলো? মার্কেটিং এ যদি মেল আর ফিমেল কে টোটাল করা তাহলে কত হবে? কত হওয়া উচিত? 15x প্লাস 5y হবে 250, কারণ মার্কেটিং এর মেল আর ফিমেল মানে টোটাল মার্কেটিং এ কতজন আছে সেটা বেরিয়ে আসবে।
ঠিক আছে, 15x প্লাস 5y মানে এটা হবে আমার 250। ওকে, কেউ সারা শব্দ দিচ্ছে না কেন? এটা 250 হয়ে গেল। 14x প্লাস 3y এটা ইজ ইকুয়াল টু 200 হয়ে গেল। 5 কমন গেল, তাহলে এখানে 3x হয়ে যাবে। 3x প্লাস y এটা হবে 50। ভালো কথা। 3 3x প্লাস y ইজ ইকুয়াল টু হয়ে গেল 50। এবার এটা যদি সলভ করতে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা হবে 9x প্লাস 3y ইজ ইকুয়াল টু 150, এরকম কিছু একটা আসবে। এখান থেকে একটা মাইনাস করলে 14x থেকে 9x বাদ গেল, 5x হয়ে যাচ্ছে। 200 থেকে 150 মাইনাস গেলে 50 হয়ে যাচ্ছে, তাহলে x এর ভ্যালু কত আসছে? আমরা এখান থেকে 10 চলে আসছে, 10। x এর ভ্যালু 10 আসা মানে এটা কত হবে? 15 15x টা 15x টা হয়ে যাবে এখানে 150, রাইট? আর আমার এখানে 14x টা কত হবে? 14x টা হবে আমার 140। ব্যাস, আর বাড়ি করবো না, একটাই ভ্যালু বার করবো, বাকি বার করবো না। 250 যদি টোটাল হয়, এটা যদি 150 হয়, তাহলে ফিমেল কত হবে? অবভিয়াসলি 100 হবে। মুছে দাও এগুলো, y এর ভ্যালু বার করার কোনো দরকার নেই, এটা 100 হবে ফিমেলস গুলো। ঠিক আছে, এটা কত হবে? এটা 200 যদি হয়, মেল যদি 140 হয়, তাহলে ফিমেলস হবে 60। এরকম করে আরামসে বেরোতে থাকবে। ওকে, ডান। কি বোঝা যাচ্ছে? সিমিলার প্যাটার্নে বাকিগুলো বেরিয়ে যাবে। বাকিগুলো আমরা একইভাবে বার করে নিতে পারবো। এখানে যেমন দেখো, মেলস এর হচ্ছে মার্কেটিং আর এইচআর বলেছে 26 আর 17। তো মার্কেটিং এ মেলসটাকে ধরে নেবো 26x, আর ওই দিকের এইচআর এ মেল ধরে নেবো কত? 17x। তেমনি মার্কেটিং এর ফিমেল কত হবে? এখানে 12 আছে, মানে 12y ধরে নেবো, আর এটাকে 5y ধরে নেবো। এবং কত হবে? 26x প্লাস 12y ইজ ইকুয়াল টু হবে মার্কেটিং এ টোটাল 380, আর এদিকে 17x প্লাস 5y টোটাল কত হবে? এইচআর। এইচআর এ কত আসছে? এইচআর আসছে তোমার 220। এবার ইকুয়েশন সলভ করে যে কোনো একটা এক্স বা ওয়াই যে কোনো একটার ভ্যালু বার করব। যে কোনো একটার ভ্যালু বার করলে সেই ডিপার্টমেন্টটা বেরিয়ে যাবে। আর একটা ডিপার্টমেন্টের মেল বা ফিমেল যাই বেরিয়ে যাক না কেন, টোটাল থেকে যদি মাইনাস করি, তাহলে রিমেনিংটাও বেরিয়ে যাবে। মানে দুটোর এক্স আর ওয়াই দুটোর ভ্যালু আমাকে কিন্তু ম্যান্ডেটরি নয় বার করা। ওকে, জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। এবার এখানে এই চারটে ডেটা ক্যালকুলেট করতে এখন তো টাইম লেগে যাবে অনেক। তো এখন আমরা কি করবো? এই ডেটাগুলোকে ইনিশিয়ালি আমরা ক্যালকুলেট করব না, আমরা এটাকে আপাতত এমনি জাস্ট রাখছি। আমরা কোয়েশ্চেন্স এর দিকে চলে যাবো। কোয়েশ্চেন্সে যেমন যেমন ডিমান্ড থাকবে, সেই সেই অ্যাকর্ডিং আমরা টুকটুক করে ডেটাগুলো ক্যালকুলেট করে নেবো। ওকে, আর কোনো বেটার মেথড কি লাগানো যেতে পারে? এখানে 32 9 আছে, এখানে 8 7 আছে, দুটো সেপারেট এখানে ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে। টোটাল মেল আর টোটাল ফিমেল, এরকম করেও যদি দেখি জিনিসটাকে, তাহলে টোটাল মেল হবে কত? 41x হবে, এখানে হবে 15y হবে। তাহলে একটা জিনিস করা যেতে পারে, এখান থেকে কি হবে? এখান থেকে এটা হবে 41x প্লাস 15y ইজ ইকুয়াল টু হবে আমার 280 টোটাল এমপ্লয়িজ। টোটাল এমপ্লয়িজ এখান থেকে আসবে। ঠিক আছে, আচ্ছা, টোটাল মেল ফিমেলের তো কোনো গল্প এখানে আলাদা করে দেয়নি। মেল বা ফিমেলের সেপারেট কোনো হিসাব তো নেই এখানে। তাহলে ওখানে থেকে হবে 32x 8y, ব্যাপারটা একই দাঁড়াবে, যদিও ব্যাপারটা সে একই দাঁড়াবে। ঠিক আছে, তো এখানে দেখো ডেটাটা কিন্তু হেভি কমপ্লিকেটেড ডেটা কিন্তু নয়। এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্যালকুলেশনের একটু ব্যাপার আছে, ক্যালকুলেশনস গুলো একটু ঠিকঠাক করে করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ক্যালকুলেশনের জন্য একটুখানি খাটাবে, বাস, আর কিছুই না। মেল ফিমেল একটা কিছু বলা থাকলে খুব ইজি হয়ে যেত। যাই হোক, কি বলেছে? ইন দ্য এইচআর ডিপার্টমেন্ট আন্ডার গ্রাজুয়েট প্লাস পোস্ট গ্রাজুয়েট অফ কোম্পানি এস, if dash percent of male employees are undergraduate, which is dash more than number of female undergraduates, then the ratio of male to female postgraduates will be 2:1। খুবই খটোমটো লেগে গেল শুনে, আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট কি কি সব বলে দিল একসঙ্গে। ঠিক আছে, তো ডেটাটাকে একটু প্রসেসিং করি আগে, তার আগে আমি বোর্ডটাকে একটু ক্লিন করি।
বলেছে ইন এইচআর ডিপার্টমেন্টে কি আছে, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ইউজি, পিজি একসঙ্গে আছে। অফ কোম্পানি এস এর এইচআর ডিপার্টমেন্টকে নিয়ে আলোচনা করা যায়। কোম্পানি এস এর আমি যদি এইচআর ডিপার্টমেন্টে চলে আসি, তাহলে আগে তো আমাকে এইচআর ডিপার্টমেন্টের ডেটা বার করতে হবে, যে ডেটাটা এই মুহূর্তে আমার কাছে নেই। তো ডেটাটাকে চলো ক্যালকুলেট করে নিই আগে, এস কে নিয়ে যখন আলোচনা করা হচ্ছে। তো কি কি আছে, 15 আছে, মেল ফিমেল 15 আছে। তাহলে এখান থেকে কত, এখানে মার্কেটিং এর তোমার মেল হবে কত, 15x হবে মেল, ঠিক আছে। আর এইচআর এর মেল কত হবে, 8x হবে। আর এখানে ফিমেল কত হবে, মার্কেটিং এর ফিমেল হবে 9y, আর এর ফিমেল হবে আমার 4y, ঠিক আছে, ভালো কথা। তাহলে কি আসছে এখান থেকে, 15x প্লাস 9y, এটা ইজ ইকুয়াল টু আমার আসছে 240। আর এখান থেকে আসছে 8x প্লাস 4y, এটা ইজ ইকুয়াল টু কত আসছে, 120। 4 যদি কমন যায়, তাহলে 4 দুগুণে 8, 4 3 এটা হয়ে গেল 30, ভালো কথা। অর্থাৎ 2x প্লাস y ইজ ইকুয়াল টু 30, 2x প্লাস y ইজ ইকুয়াল টু 30, ভালো কথা। এখানে 9y আছে, তাহলে 9 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে ভালো হবে, 18x হবে, 9y হবে, 270 হবে। এটা হচ্ছে 15x, এখানে আছে 18x, মানে 2, এটা থেকে এটাকে মাইনাস করব, মানে এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, তাহলে 2 মাইনাস 1 করবো। 9y কেটে যাবে, 18x থেকে 15x গেলে এটা হবে 3x, 100, এটা হবে 270, 270 থেকে যদি এটা কত যাবে, 240, 270 থেকে 40 গেলে হচ্ছে কত, 30 থাকছে। তাহলে x এর ভ্যালু এখান থেকে আসছে আমার 10, x এর ভ্যালু আমার আসছে 10, x এর ভ্যালু 10, মানে মার্কেটিং এর মেল কত, 150, মার্কেটিং এর মেল হচ্ছে 150, এইচআর এর মেল কত, এইচআর এর মেল হচ্ছে এখান থেকে 80। এখানে টোটাল 120, তাহলে 80 বাদ গেলে এটা 40 হবে, এখানে 240, 150 বাদ গেলে এটা 90 হবে। তাহলে এখান থেকে ডেটা পেয়ে গেলাম। চলো এবার চলে আসো কি বলেছে। বলেছে ইন দি এইচআর ডিপার্টমেন্ট, আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট অফ কোম্পানি এস, ইফ ড্যাশ পার্সেন্ট এমপ্লয়িজ আর আন্ডার গ্রাজুয়েট which is dash more than number of female undergraduates, then the ratio of male and female postgraduates will be 2:1। অর্থাৎ এখানে আমাকে কি বলেছে, which of the following does satisfy the pillars, মানে এই তিনটের মধ্যে কোনটা হচ্ছে শূন্যস্থানগুলোকে ফিল আপ করবে। তো এইচআর ডিপার্টমেন্টটা কি বলেছে, কোম্পানি এস, তো কোম্পানি এস এর এইচআর ডিপার্টমেন্টে টোটাল কতজন আছে, এইচআর ডিপার্টমেন্টে টোটাল আছে 120 জন। ডেটাগুলো একটু সাজিয়ে নেবো এখান থেকে। এইচআর ডিপার্টমেন্টে টোটাল আছে 120 জন, তার মধ্যে মেল আর ফিমেল কত আছে, মেল আছে 80, ফিমেল আছে 40, থাকুক। বলেছে ইফ ড্যাশ পার্সেন্ট মেল এমপ্লয়িজ আর আন্ডার গ্রাজুয়েটস, ঠিক আছে। এবার এখান থেকে কিছু তোমার ইউজি বেরোবে, কিছু পিজি বেরোবে, এখান থেকেও কিছু ইউজি বেরোবে, কিছু পিজি বেরোবে, বেরোক, ঠিক আছে। তো কোন কোন ডেটাগুলো স্যাটিসফাই করছে দেখা যাক। অনলি ওয়ান ফলোস, তো ওয়ান কি বলেছে, ইফ ড্যাশ পার্সেন্ট অফ মেল এমপ্লয়িজ আর আন্ডার গ্রাজুয়েট 75%, তো 75% মেল যদি আন্ডার গ্রাজুয়েটস হয়, 80-র মধ্যে 75% মানে হচ্ছে 3/4, 4×20 = 60, মানে ইউজিতে কতজন আসছে, ইউজিতে তোমার হচ্ছে 60 জন আসছে। তাহলে পোস্ট গ্রাজুয়েট কতজন হবে, মেলসদের মধ্যে বাকি 20 জন। আচ্ছা তোমরা সবাই বুঝতে পারছো তো, নাকি এমনি আমি করছি আর তোমরা জাস্ট এমনি জাস্ট দেখে যাচ্ছ র্যান্ডমলি? আটকালে পরে না বুঝলে কেন কিন্তু সঙ্গে সঙ্গে ইন্টারাপ্ট করবে না, তো করে লাইভ ক্লাস দেখা রেকর্ডেড ক্লাস দেখার মধ্যে কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, লাইভে কোয়েশ্চেন না করলে কোনো ডিফারেন্স নেই লাইভ আর রেকর্ডেড করার মধ্যে। আমার তো খুব সন্দেহ হচ্ছে এই কোশ্চেনটা সবাই সলিউশন গুলো আদৌ বুঝতে পারছে নাকি সবার মাথার উপর দিয়ে যাচ্ছে, সবাই এমন ভাবে নিস্তব্ধ রয়েছে, আই রিয়েলি ডাউট। প্রবলেম হলে অবশ্যই আনমিউট করে বলো, আদারওয়াইজ এখানে তো অফলাইন ক্লাস তো নয় যে ফেশিয়াল এক্সপ্রেশন থেকে বুঝতে পারবো কে কি করছে। ওকে, তাহলে এটা গেল 60 and 20 as per this data। আচ্ছা, which is dash more than number of female undergraduates, আচ্ছা which is কত, 30 more, dash percent of male employees undergraduates which is 30 more than number of female undergraduates। আচ্ছা, তো মেল আন্ডারগ্রাজুয়েটস যেটা আছে, মেল আন্ডারগ্রাজুয়েটস যেটা আছে সেটা হচ্ছে কি, জাস্ট মিনিট, এখানে ডেটাটা একটুখানি কনফিউজিং লাগছে ভালো রকম। কি বলছে, ইফ ড্যাশ পার্সেন্ট মেল এমপ্লয়িজ আর আন্ডারগ্রাজুয়েট, জাস্ট মিনিট চেক করে নিই কোশ্চেনটা আমাদের কিছু ভুল আছে নাকি।
ওকে, তো যেটা আছে বলছে যে কোম্পানি এসে এত পার্সেন্টেজ মেল এমপ্লয়িজ আর আন্ডার গ্রাজুয়েটস উইচ ইজ ড্যাশ মোর দেন ফিমেল আন্ডার গ্রাজুয়েটস, মানে মেল আন্ডার গ্রাজুয়েটস হচ্ছে সামথিং মোর দেন ফিমেল আন্ডার গ্রাজুয়েটস। এবার অপশন ইউনিট 1 কি বলছে, অপশন 1 বলছে 30, তো 30 মোর যদি বসাই 30 মোর দেন নাম্বার অফ ফিমেল আন্ডার গ্রাজুয়েটস, তাহলে ফিমেল আন্ডার গ্রাজুয়েটস অ্যাকচুয়ালি কত হওয়া উচিত, মেল আন্ডার গ্রাজুয়েটস এর থেকে 30 কম হওয়া উচিত। মেল আন্ডার গ্রাজুয়েট যদি 30 বেশি হয় তাহলে ফিমেলটা 30 কম হবে। 60 থেকে যদি 30 কমিয়ে দিই তাহলে এটা হবে 30-30, ভালো কথা। Then the ratio of male to female postgraduates will be 2:1, postgraduates, তো 40 হচ্ছে টোটাল ফিমেল, তাহলে পোস্ট গ্রাজুয়েটস কত হবে, 30 থেকে 40 বাদ দিলে 10, তাহলে পোস্ট গ্রাজুয়েটস অফ মেল এন্ড ফিমেল 20 আর 10, মানে রেশিও করলে 2:1 আসছে, তাহলে এই 2:1 এখান থেকে স্যাটিসফাই করছে। তো 1টা তো আমার এখান থেকে স্যাটিসফাই করলো, রাইট, 1 স্যাটিসফাই করলো। 2 দেখা যাক, 2 তে আবার কি হবে দেখি, সেকেন্ড অপশন কি বলছে, 55%, if 55% of male employees are undergraduates, তো মেল এটা ফিমেল এটা, 80-র মধ্যে যদি 55% করা হয়, মানে শূন্য কাটো, এটা 10, 4 দুগুণে 2 4 8, 2 5 10, এটা হচ্ছে 11, মানে 44, 44 হচ্ছে যদি আন্ডার গ্রাজুয়েটস হয়, তাহলে বাকি পিজি কত, পিজি হবে 44 50 আর 30 36, আর 44 যদি হয় তাহলে এটা বলেছে নেক্সট কত 55 আর 22, এটা বলেছে 22 মোর, 22 মোর মানে আন্ডার গ্রাজুয়েটস ফিমেলদের ক্ষেত্রে আবার কত হবে, 44 থেকে 22 কমিয়ে দিলে 22 পড়ে থাকবে, আর 40 হচ্ছে টোটাল ফিমেল, তাহলে 22 যদি চলে যায় তাহলে হচ্ছে 18 জন থাকবে রিমেনিং যারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। এই ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েটসদের রেশিও দেখো, মেল আর ফিমেল পোস্ট গ্রাজুয়েটস রেশিও কত হবে, এটা 36 আর এটা 18, রেশিও করলে 1:2:1, তো স্টেটমেন্ট 2 ও তো ভাই এখান থেকে ডেটাটাকে মিলিয়ে দিচ্ছে, খুব ভালো কথা। লাস্ট বলেছে 60% মেল এমপ্লয়িজ, 60%, তো 80-র মধ্যে 60% মানে কত, 48 হচ্ছে আমার পোস্ট গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটস, 48 যদি এটা হয় তাহলে বাকি পিজি কত হবে, 48 আর 50 আর 30 80, 32, ভালো কথা। আবার বলেছে কত 28 মোর, মানে 28 মোর যদি মেল হয় তাহলে ফিমেলস গুলো 28 কমে যাবে, তো 48 থেকে 28 কমানো মানে এটা 20 হবে, আর এটা 40 থেকে 20 বাদ গেলে এটাও 20 হবে, মানে দুটো সিমিলার, পোস্ট গ্রাজুয়েট মানে 40 থেকে 20 তে ভাগ হয়ে গেল। এবার পোস্ট গ্রাজুয়েটস এর রেশিও চেয়েছে, পোস্ট গ্রাজুয়েট এখানে হলো 32, এখানে হলো 20, যাই কাটাকুটি করো না কেন 2:1 তো হারগিস হবে না, তো 3 তো এখান থেকে মিললো না, 1 and 2 follows, তাহলে অপশন বি এখান থেকে অ্যান্সার হবে। ওকে, ডাউট মনে হলে বলো, ভালো ছিল কোশ্চেনটা। এখানে একটা জিনিস যেটা আমার ডাউট লাগলো, যে পার্সেন্টেজ ভ্যালু যদি 75 বসাই, সাপোজ অপশন 1 হিসেবে 75% উইচ ইজ 30 মোর দ্যান নাম্বার অফ ফিমেল আন্ডার গ্রাজুয়েটস, তো এখানে আমি এটা বুঝলাম না যে এই যে, তাহলে এটা কি 75 মানে 30 করে 45% করে বার করতে হবে, নাকি এর পার্সেন্টেজ থেকে অরিজিনাল ভ্যালুটা বার করে সেখান থেকে 30 মাইনাস করতে হবে, তো অরিজিনাল ভ্যালুটা এখান থেকে বার করে সেখান থেকে 30 মাইনাস করতে হবে, এটা ছিল মানে পয়েন্ট। ওকে, ভালো কোশ্চেন, ডান ডান। আচ্ছা, সেকেন্ড কি বলেছে, বলছে ইন দি মার্কেটিং ডিপার্টমেন্ট অফ কোম্পানি আর দ্য রেশিও অফ মেলস হু ডিড নট গেট প্রমোশনস টু ফিমেলস হু গট প্রমোশনস ইজ 12:5, মার্কেটিং ডিপার্টমেন্ট অফ কোম্পানি আর তার মার্কেটিং ডিপার্টমেন্টের কথা হচ্ছে। ওকে, তো মেল ফিমেলের গল্প চলেছে, তো মার্কেটিং ডিপার্টমেন্ট আমার ক্যালকুলেট করে নেওয়া উচিত কোম্পানি আর এর ক্ষেত্রে, তো চটপট করব। এটা কত হবে মেল, এটা মেল হবে এখান থেকে তোমার 32x, আর ফিমেল হবে এখান থেকে 8y, ভালো কথা। আর এখানে কত হবে 9x আর 7y, রাইট, এটা হবে এখান থেকে তোমার 9x and 7y, ঠিক আছে, ভালো কথা, ভালো কথা। করো, 32x plus 8y, এটা ইজ ইকুয়াল টু কত হওয়া উচিত, 200 হওয়া উচিত। 8 কমন নেব, কমন 4 এ 32, 8 দুগুণে 16, 4 শূন্য 8 পাঁচে 40, 25 8 200, তাহলে এটা হয়ে গেল 4x plus y is equal to 25, মডিফাইড ইকুয়েশন। এটা হলো 9x plus 7y, 9x plus 7y is equal to কত আসছে, is equal to আসছে 80, তো 7 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা হবে কত, 7 4 28, 28, 28 থেকে 9 মাইনাস করলে এটা হবে 19x, ভালো কথা। আর এটা কত, 25 সাথে 175, 175 থেকে যদি 80 বাদ দিই তাহলে কত হবে, 95 হওয়া উচিত, তাহলে 19 5 95, তাহলে x এর ভ্যালু কত আসলো, x এর ভ্যালু 5 আসলো, রাইট, ঠিক কি না, 5 আসলো, x এর ভ্যালু 5 আসে মানে 32 5 কত হয়, 160, 160, ফাস্ট ক্যালকুলেশন করব, অত টাইম আমাকে এক্সামে দেবে না। আর x এর ভ্যালু যদি 5 পুট করি এখানে, তাহলে 5 9 45 হবে, 45 হবে এটার অ্যান্সার, 45 এখানে মেল চলে আসবে। টোটাল যদি 200 হয়, 160 থেকে 200 যদি বাদ দিয়ে দিই আমি এখান থেকে,
160 থেকে 200 বাদ যাবে, এখান থেকে এটাও বাদ যাবে। দেখি 160 থেকে এই 200 থেকে 160 বাদ দিলে এটা 40 হবে, 80 থেকে 45 বাদ দিলে এটা কত হবে? এটা তোমার 35 হবে। ঠিক, তাহলে এখান থেকে বার করে নিলাম ডেটা। এবার আসি কোশ্চেন কি বলছে, কোম্পানি আর কে নিয়ে বলছে, তাই তো? বলছে ইন দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট অফ কোম্পানি আর দ্য রেশিও অফ মেলস হু ডিড নট, আচ্ছা মার্কেটিং ডিপার্টমেন্ট অফ কোম্পানি আর এর মার্কেটিং এ আছে কতজন? 200 জন। তার মানে 160 আর 40 এর ডিভিশন আছে। হালকা করে এখানে রাফটা করে নেবো, নোট নিয়ে নেবো। আর এর মার্কেটিং ডিপার্টমেন্টের টোটাল হচ্ছে 200, আর মেল আর ফিমেল হচ্ছে 160 এবং 40। এটা হচ্ছে মার্কেটিং এর কথা বলেছে। বলেছে মেলস হু ডিড নট গেট প্রমোশনস, মানে মেলস হু ডিড নট গেট প্রমোশন ইজ টু ফিমেল হু গট প্রমোশনস। এটা বলছে কথা 12:5, 12:5। খুব ভালো কথা, 12:5, ভালো কথা। আচ্ছা, ইফ মেলস হু গট প্রমোশনস ইজ 85 মোর দ্যান, মেলস হু গট প্রমোশন ইজ 85 মোর দ্যান ফিমেলস হু গট ডিড নট গট প্রমোশন। এটা হচ্ছে ওদের ডিফারেন্স। ঠিক আছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ হু গট প্রমোশন, মেল অ্যান্ড ফিমেল। প্রমোশন পেয়েছে এমন এমপ্লয়িজ টোটাল কত আছে, এটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো একটা জিনিস, টোটাল মেল আমার দুটো হতে পারে। কি টোটাল মেল? একটা হচ্ছে মেল যারা প্রমোশন পেয়েছে, আর একটা হচ্ছে মেল যারা প্রমোশন পায়নি। দুটোরই সামেশন কত হবে? টোটাল মেল 160 আছে। আর একটা হবে ফিমেলস যারা প্রমোশন পেয়েছে, আর একটা হচ্ছে ফিমেলস যারা প্রমোশন পায়নি। দুটোরই টোটাল ফিমেল কত হবে? 40 হবে। এত অব্দি আমার ক্লিয়ার আছে ফান্ডা? ঠিক, আচ্ছা চলো আর কি করতে পারি আমি। এখান থেকে আবার একটা সিকোয়েন্স ধরেছি, মেল যারা ফেল হয়েছে 12x, ফিমেল যারা পাস করেছে 5x, এরকম একটা ফান্ডা লাগাই চলো। তাহলে কি করতে পারবি, কি করতে পারবো আমরা এখান থেকে এটা তখন একটা ইকুয়েশন মডিফাই হবে। মেল তাহলে পাস করা মেল কত? 160 মাইনাস ফেল করেছে যে মেলসরা, ফেল করা মেলস কত? 12x, তাহলে 160 মাইনাস 12x এটা করতে পারি। আর এখান থেকে ফিমেলের পাসের কথা বলা আছে, তাহলে ফিমেলের ফেলস বার করতে পারবো। ফিমেলের ফেলস কত হবে? 40 মাইনাস ফিমেল যারা পাস করেছে, এখানে পাস করা ফিমেল হচ্ছে 5x, তাহলে 40 মাইনাস 5x হতে পারে। আর এখানে মেল মাইনাস ফিমেল, পাস করা মেল আর ফেল করা ফিমেল 85 বলেছে, তাহলে এখানে ডিফারেন্সটা নিয়ে নাও, এই দুটোর মধ্যে ডিফারেন্স করে নাও। 160 মাইনাস 12x মাইনাস 40, তো 160 থেকে 40 মাইনাস গেলে 120 হবে। আর মাইনাসে মাইনাসে প্লাস 5x, মানে মাইনাস 12x প্লাস 5x, মানে এটা মাইনাস 7x হবে। এটা ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে? 85 এর ডিফারেন্স বলেছে, তো করে দাও 85। সলভ করলে এটা 7x, 120 থেকে 80 গেলে 40, থেকে 5 গেলে 35, তাহলে 7 5 35, তাহলে x এর ভ্যালু এখান থেকে সিধা চলে আসলো 5। তাহলে এগুলোরও ভ্যালু পেয়ে যাবো, 5 × 60 হয়ে গেল, 5 5 25 হয়ে গেল এক্সাক্ট ভ্যালুস। ঠিক আছে, জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ হু গট প্রমোশন, তাহলে প্রমোশন পাওয়া কতজন? এখানে ফিমেল যেটা প্রমোশন পাওয়া 25, এটাকে একটা ধরো। আচ্ছা ঠিক আছে, এটাকে একটা ধরো। আর মেল প্রমোশন পেয়েছে, এটা কি করে বার করবো? এখানে ভ্যালু পুট করে দাও। এক্স এর ভ্যালু কত এসেছিল যেন? 5 এসেছিল, তাহলে 5 × 60 হবে। 160 থেকে 60 বাদ গেলে 100 হবে। 100 জন মেল প্রমোশন পেয়েছে, তাহলে এটা 100 + 25 125, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ওকে, সহজ আছে, ডেটা এমন ডিফিকাল্ট নয়। ডিআই হচ্ছে এমন আসতে পারে, একটা হচ্ছে ডেটার ওপর খুব ডিফিকাল্টি ক্রিয়েট করবে, যে ডেটাটাকে ক্যালকুলেট করে বার করাটা খুব ডিফিকাল্ট হবে। আর আরেকটা হচ্ছে ডেটাটা তুমি বুঝতে পারছো কি করতে হবে, কিন্তু একটু ক্যালকুলেটিভ থাকবে ডেটাটা। যেমন হচ্ছে একটু ইকুয়েশন বেশি, রেশিওস বেশি, হ্যাঁ বারবার করে করতে হচ্ছে। হ্যাঁ ন্যাচারালি কি হয়, ন্যাচারালি যদি একদম পিওর যদি ক্লারিক্যাল পেপার হয়, তাহলে ডেটা ক্যালকুলেশনে তোমার একটুখানি প্রেশার থাকলেও না, এই কোয়েশ্চেন্স গুলোর উপর অতটা প্রেশার থাকে না। বাট একটু মডারেসি যখন বেড়ে যায়, তখন এই কোয়েশ্চেন্স গুলোর মধ্যেও কিছু এক্সট্রা কন্ডিশনস ঢুকিয়ে দেয়, তখন হচ্ছে একটুখানি টাফ হয়ে যায় ওটাকে রিকল করা। মানে রিকল করা বলতে কি, মানে আবার নতুন করে আর কি সলভ করতে হয় এটা করে, তো সেটাই একটু আর কি। যাই হোক, তোমরা এই সেশনস গুলো পুরোটাই রেকর্ডেড পেয়ে যাবে। আমি এগুলোকে আপাতত ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, যারা সেশন পরবর্তীকালে দেখবে আর কি, তাদের জন্য একটা আমি বার্তা দিয়ে রাখতে চাই এখানে, যে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে তোমরা সবাই জয়েন্ট থেকো, কারণ ওই গ্রুপেই হচ্ছে এরকম ক্লাসেসের আপডেটস শেয়ার করা হয়, জয়েনিং লিঙ্কস প্রোভাইড করা হয়, তো তোমরা সেখান থেকে ডাইরেক্ট লাইভ জয়েন করে অ্যাটেন্ড করতে পারো, এবং পরবর্তীতে রেকর্ডিং থেকে রিভিশনও। কোয়েশ্চেন 3 কি বলেছে? ইন কোম্পানি পি সেলস ডিপার্টমেন্ট হ্যাজ 50% মোর এমপ্লয়িজ দেন এইচআর ডিপার্টমেন্ট। তো কোম্পানি পি এর আমরা কি করব, একটু ডেটা বার করব দেখি। কোম্পানি পি তে এইচআর ছিল কত? 200 জন এইচআর ছিল, খুব ভালো কথা। একটা কাজ করি, এই ডেটাটাকে না আমি যদি পারি এখানে কপি করে একটু নিচে নামি, বারবার করে স্ক্রোলিং করতে ভালো লাগছে না। কন্ট্রোল সি হবে কি? বাহ, এই তো, এই হচ্ছে টেকনোলজি, কি সুন্দর।
বাস এখানে ডেটাটা আমার প্লটিং এ চলে আসলো। ঠিক আছে, চলো এবার করি। বলেছে কোম্পানি পিতে সেলস ডিপার্টমেন্ট হ্যাজ 50% মোর এমপ্লয়ি দেন এইচআর ডিপার্টমেন্ট। কোম্পানি পিতে এইচআর এ কতজন আছে দেখো, এইচআর এ টোটাল 200 পিপল আছে, তাহলে সেলস এ কত থাকবে? কোম্পানি পিতে সেলস এ কত হবে? 200, তার থেকে 50% বেশি, মানে টোটাল 300 জন এমপ্লয়ি থাকবে। 300, হ্যাঁ কি না? 200 50% 100 হয়, তাহলে 200 সঙ্গে 100 যোগ করে দিলে 300, এরকম করে বার করতে পারি আমরা, বা 200 150% করে বার করতে পারি, যেটা খুশি। ওকে, দ্য নাম্বার অফ ফিমেল ইন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট হচ্ছে 60। ও বাবা, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ঢুকিয়ে দিচ্ছে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ফিমেল কত হচ্ছে? 60, which is half the number of sales department, half the numbers in sales department। তার মানে কি বলেছে? সেলস ডিপার্টমেন্টের ফিমেলস এর কথা বলে দিল এখানে। বলেছে ফিমেলস ইন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট 60, which is half the number of sales department। তাহলে সেলস ডিপার্টমেন্টে ফিমেল কত? এর ডাবল, 120 জন থাকবে। যদি ফিমেল 120 হয়, তাহলে মেল অবভিয়াসলি 180 হবে, টোটাল থেকে মাইনাস করে পেয়ে যাচ্ছি। If the male employees in sales and accounts department are equal, male employees in sales and accounts are equal, তার মানে অ্যাকাউন্টস এর মেলের ডিপার্টমেন্ট সংখ্যা পেয়ে যাবো কত? 180 হবে, সেম বলেছে 180। দেন ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। হয়ে গেল অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট 60 আর 180 টোটাল 240, 240, অপশন এ এখান থেকে অ্যান্সার হয়ে গেল। কিছু কোশ্চেন্স এরকম থাকবে যেগুলো একদম সহজেই মার্ক করা যাবে। 4 কি বলেছে? কোম্পানি টি এর কথা বলেছে, নতুন কোম্পানি যেটা ডেটার মধ্যে দেওয়া নেই, তো টি কি বলেছে? হ্যাজ 66.67% মোর মার্কেটিং এমপ্লয়িজ দেন কোম্পানি এস। তো টি এর মার্কেটিং পেয়ে যাবো কোম্পানি এস এর তুলনায়। কোম্পানি এস এর মার্কেটিং কতজন আছে? কোম্পানি এস মার্কেটিং দিয়েছে 120 জন, 120, তার থেকে 66.67% বেশি আছে। তাহলে বলো ফ্র্যাকশন কত দিয়ে মাল্টিপ্লাই করব? কে বলতে পারবে? 66.67%, বলো। 2/3, 2/3 করলে আমরা কি পেয়ে যাবো? আমরা বলেছে কোম্পানি টিতে 66.67% মোর মার্কেটিং ফাইভ এমপ্লয়ি দেন বাই থ্রি কোম্পানি। এক্স্যাক্টলি, আমার মোর আছে, তো ওটা 2/3, তো কতটা বাড়ছে সেটা পাবো, কিন্তু এক্স্যাক্টলি বেড়ে কতটা হলো সেটার জন্য আমাদেরকে 5/3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গলা শুকিয়ে গেল বকতে বকতে। 5/3, তাহলে এটা হয়ে গেল 40। মার্কেটিং কত হলো? 200 জন। কি এর মার্কেটিং ডিপার্টমেন্টে পেলাম 200 জন, ভালো কথা। If 3/8 of them in marketing department of company T are females, company T এর মার্কেটিং এর ফিমেলস এন্ড মেলসও পেয়ে যাবো কত? 3/8, তো 200-র মধ্যে 3/8 করা মানে কতজন হচ্ছে দেখো? 8 25-এ 200 হয়, মানে 25 3 75, তাহলে ফিমেলস হয়ে গেল 75 জন। 200 থেকে 75 বাদ দিলে পরে 125 জন, তাহলে মেলস হয়ে গেল। ঠিক আছে, থাকুক। এবার দেখো মেল কিন্তু আমাকে বার করতে বলেনি, কিন্তু এটা ন্যাচারাল ইনস্টিংক্ট। যখনই আমি ফিমেলস বার করলাম, টোটাল আছে, তাহলে মেলটাকেও বার করে রাখি। কি দরকার, মানে কি প্রয়োজন যে পরবর্তীতে কাজে লেগে যেতে পারে, কখন কাজে লাগবে আমরা জানি না। দেখি, আচ্ছা বেরোলো। ইন কোম্পানি টি মেল এইচআর এমপ্লয়িজ আর ইকুয়াল টু হাফ অফ দ্য মার্কেটিং মেল এমপ্লয়িজ। লেগে গেল কাজে। মার্কেটিং মেল এমপ্লয়িজ আমাকে পরের ধাপেই বার করতে হতো, কিন্তু ন্যাচারাল ইনস্টিংক্টে টানে টানে বার করে দিলাম বলে লাভ হলো। কোম্পানি টিতে মেল এইচআর এমপ্লয়িজ, মেল এইচআর এমপ্লয়িজ টিতে এইচআর এর মধ্যে মেল ফিমেল করছি, বলছে মেল এমপ্লয়িজ আর হাফ অফ দ্য মার্কেটিং মেল এমপ্লয়িজ। মার্কেটিং এর মেল এমপ্লয়িজ কত? 125। ওকে, ওয়েট আ মিনিট, এটা হাফ কি করে করবো? ভালো করে ডেটাটা পড়ছি তো। মার্কেটিং ডিপার্টমেন্ট কোম্পানি ফিমেলস, আচ্ছা। 3/8 of them, the company T has 66.67% more marketing employees than company S. কোম্পানি এস এর মার্কেটিং কতজন আছে? ও, বাজে ভুল করে দিলাম, তোমরাও কেউ মন দিচ্ছ না। 120টা কোম্পানি এস এর কে বলো তো? 120 জন কোম্পানি এস যে আমি নিয়ে নিলাম, সেটা কোথাকার? এইচআর ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্টে কতজন আছে? 240 জন। বুঝতেই পারছি মনোযোগ দিচ্ছে না কেউ এরা। ঠিক আছে, কি আর করা যাবে। তাহলে এটা কত হবে? 3/8 = 80, 400 ডাবল হয়ে যাবে, এটা 400। 400 যদি হয়, তার 3/8, মানে 8 × 5 = 40, 50, 3 = 150 হবে, এটা 150। সবকটাই এখানে ডাবল ডাবল হয়ে যাবে, এখন হাফ। এটা হবে আমার এখান থেকে 150। আরে ভাই আয়, এটা ফিমেল হবে 150, আর মেল কত হবে? 400 থেকে 150 বাদ যাবে, মানে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 250 মতন হয়ে যাবে, 250। ঠিক আছে, এবার ঠিক আছে।
এবার কি বলেছে, বলেছে কোম্পানি টি তে এইচআর এমপ্লয়িজ আর মেল এইচআর এমপ্লয়িজ ইকুয়াল টু হাফ অফ দ্য মার্কেটিং মেল এমপ্লয়িজ। মার্কেটিং মেল কতজন? 250। তাহলে এইচআর এর মেল কত হবে? 125, ওর হাফ হয়ে গেল, ভালো কথা। অ্যান্ড দ্য ফিমেল রেশিও অফ মার্কেটিং টু এইচআর হচ্ছে 2:1। মার্কেটিং টু এইচআর, মার্কেটিং কত? 150 জন, আর এইচআর এ বলেছে 2:1। আচ্ছা, মানে মানে 150 যদি 2 হয় তাহলে একের ভ্যালু কত? মানে বেসিক্যালি এটাও হাফ হবে, মানে 75 মতন হয়ে যাবে, ঠিক আছে। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন মার্কেটিং এন্ড এইচআর ইন কোম্পানিটি। তাহলে এইচআর এর টোটাল এমপ্লয়ি কতজন হয়ে গেল? 125 আর 75, মানে এটা 200 জন এমপ্লয়ি হয়ে গেল, রাইট। চেয়েছে আমাকে মার্কেটিং আর এইচআর এর টোটাল এমপ্লয়ি কত। মার্কেটিং এ আমার 400 জন এসছে, এইচআর এ 200 জন এসছে, টোটাল করলে আমার 600, 600 জন, অপশন নাম্বার ডি এসছে। ওকে, এই কোশ্চেন গুলো একটু ইজি আছে। আবার এটা শূন্যস্থান বেসড কোশ্চেন দিয়েছে, দেখি কি বলেছে। ইন কোম্পানি কিউজ এইচআর ডিপার্টমেন্ট, কোম্পানি কিউ এর আবার একটা এইচআর ডিপার্টমেন্ট খুলেছে, তাই তো? না, এইচআর ডিপার্টমেন্ট তো আছে, কোম্পানি কিউ এর ডেটা আমার কাছে আছে। আচ্ছা, কোম্পানি কিউ কে নিয়ে যখন আলোচনা করছি, তো লাস্ট এ বা কেন বাকি থাকে? এরও আমার আই থিঙ্ক পুরো ডেটাটা ক্যালকুলেট করে নেওয়া উচিত, রাইট। কোশ্চেনটাকে পড়বো। HR department 65x new employees joined with the ratio of male to female employees which is 3:10। মানে নতুন 65x মতন এমপ্লয়িজ জয়েন করলো, যার মধ্যে মেল ফিমেলের ভাগ কত? 3:10 রেশিওতে জয়েন করেছে, ভালো কথা। অর্থাৎ 10 3 13, 13 ভ্যালু 65x, মানে 13 5 65, 5x মানে 5 3 15x আর 5 10 50x, এই রেশিওতে মানে এই ডিভিশনে ওরা জয়েন করেছে, বোঝা যাচ্ছে। Number of male employees is 25x more than females. The value of x is a dash number. Number of male employees is হচ্ছে 25x। আচ্ছা, মানে জয়েনিং এর পর আগে কিছু মেল, আগে কিছু ফিমেলস ছিল, এরপরে এরা জয়েন করার পর নাম্বার অফ মেল এমপ্লয়িজ হচ্ছে 25x মোর দ্যান ফিমেল, তখন মেল আর ফিমেলের যে ডিফারেন্সটা বেরোলো সেটা হচ্ছে 25x। তাহলে আমাকে প্রথমে অরিজিনাল ডেটাগুলো যেগুলো আছে কোম্পানি কিউ এর, যে ডেটাগুলো আমরা ক্যালকুলেট করিনি, সেখান থেকে আমাদের মেল ফিমেলের ডেটাটা বার করে নিতে হবে, মার্কেটিং আর এইচআর এর সেপারেট সেপারেট করে। তারপরে নতুন যারা জয়েন করছে তাদেরটা দেখে নিতে হবে কত কি হচ্ছে, এবং তারপরে যে ডিফারেন্সটা আসবে সেই ডিফারেন্সটার এগেনস্টে 25x এর মধ্যে x এর ভ্যালুটা কি হচ্ছে সেটা দেখতে হবে, যে x কি একটা অড নাম্বার হতে পারে, নাকি প্রাইম নাম্বার হতে পারে, নাকি কম্পোজিট হতে পারে, নাকি অল অফ দ্য অ্যাবভ হতে পারে। এই স্পেশাল কোয়েশ্চেনটা আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক হিসেবে একটাই রাখলাম, এডিআই এর একটা কোয়েশ্চেনই হোমওয়ার্ক রাখলাম। তোমাদের টাস্ক হবে এই যে ডেটাটা, আগে তো এখান থেকে কিউ এর মেল ফিমেল আর এইচআর এর মেল ফিমেল আগে আমাকে বার করতে হবে, মানে ডিপার্টমেন্ট কিউ এর মানে কোম্পানি কিউ এর মার্কেটিং আর এইচআর এর মেল ফিমেল গুলো বার করে নিতে হবে আগে। তারপর যে ইনস্ট্রাকশন বলেছে সে অ্যাকর্ডিং কাজ করতে হবে। এটাতে নিজেদেরকে হাত লাগাতে হবে, নিজেরা হাত না লাগালে পরে তখনই ডেটাগুলো এরকম করে সহজ ডেটাও নিজেরা ক্যালকুলেট করতে গিয়ে হিমশিম খাবে, ডেটা ফিগার আউট করতে পারবে না। ওকে, তাই এটা আমি হোমওয়ার্ক হিসেবে রাখলাম, এটা তোমরা অবশ্যই নিজেরা করো, কেমন? ডান, ওকে। ডিসকাস করে করে পেপার করলে বেশ টাইম লাগবে, 1 ঘন্টা 22 মিনিট অলরেডি হয়ে গেল, ঠিক আছে। মেন্সের পেপার টাইম লাগবে এগুলো, ওকে, ঠিক আছে। ডেটা সাফিসিয়েন্সি তো আমরা আগেই করে নিয়েছি। একটা কেসলেট আছে, আর একটা আমার এখান থেকে বার গ্রাফ আছে, ঠিক আছে। দেখি কোনটা আগে করা উচিত। কেসলেটটাকে পড়ি, দেখি কেসলেটটা কি দিয়েছে, ভালো করে পড়বো, সবাই পড়বে। আচ্ছা, সবাই আগে একবার আমাকে আনমিউট করে একটুখানি হাই হ্যালো বলো, যে ঠিকঠাক আছে নাকি, সবাই সবাই প্রেজেন্ট আছে নাকি, আমি একটু জানতে চাইছি। প্রেজেন্ট, রাজন্যা, হ্যাঁ আছি। সুশোভন, আচ্ছা। আর বিবেক, বিবেক মন্ডল। হ্যালো বিবেক, তুমি কি আছো আমাদের সাথে? নো রেসপন্স, ওকে, যাই হোক। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমাদের কাছে পুরোটাই ভিজিবল, তোমরা একবার কোয়েশ্চেনটা নিজেরা ভালো করে গো থ্রু করো। আমি একটু ব্রেক নিচ্ছি 2 মিনিটের, একটু জল খেয়ে আসি, এত করে আর বকতে পারছি না। ওকে, তো লেটস কন্টিনিউ। আচ্ছা, সবাই ডেটাটা পড়েছো? কিছু কি বোঝা যাচ্ছে? দেখা যাক।
Three flights, namely Indigo, SpiceJet, Vistara, in which some of the seats are booked, out of which some seats are economy class, while the rest of the seats are business class. মানে তিনটে ফ্লাইং এজেন্সি আছে, তার মধ্যে কিছু সিট বুকড আছে, অবভিয়াসলি কিছু বুকড আছে মানে কিছু আনবুকড থাকতে পারে। আচ্ছা, যেগুলো বুকিং করা আছে তার মধ্যে কিছু হচ্ছে ইকোনমি ক্লাসের আছে, কিছু বিজনেস ক্লাসের আছে, দুটো ভাগে ভাগ করা আছে। আউট অফ দ্য টোটাল নাম্বার অফ ইকোনমি অ্যান্ড বিজনেস ক্লাস সিটস বুকড, some seats are occupied while the rest of the seats remain vacant। মানে হচ্ছে বুকিং করা সিটস এর মধ্যে কিছু হচ্ছে অকিউপাইড আছে এবং কিছু ভ্যাকেন্ট আছে। ভালো কথা। সে অ্যাকর্ডিং দেখা যাক। তিনটে এয়ারলাইন কি বলেছে, ইন্ডিগো টোটাল নাম্বার অফ সিটস বুকড অন দ্য ফ্লাইট হচ্ছে 800, রেশিও অফ দ্য নাম্বার অফ ইকোনমি এন্ড বিজনেস ক্লাস সিটস হচ্ছে 5:3। মানে ইকোনমি ক্লাস বিজনেস ক্লাসের এক্সাক্ট নাম্বারস পেয়ে যাবো এখান থেকে। Number of economy class seats which are occupied is 4 times of the number of business class seats which remained vacant। মানে ইকোনমি আর বিজনেস ক্লাসের মধ্যে আবার দুটো ডিভিশন তৈরি হবে, যে অকিউপাইড আর আনঅকিউপাইড, মানে অকিউপাইড আর ভ্যাকেন্টের দুটো সেগমেন্ট তৈরি হবে। Number of business class seats which are occupied is 12.5% more than number of economy class seats which remained vacant। তো তার জন্য আমাদেরকে এবার কি করতে হবে, আমাদেরকে ডেটাটাকে একটু ফিগার আউট করতে হবে। ফার্স্ট অফ অল এখানে নাম দিলাম ইন্ডিগো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমি দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিজনেস ক্লাস, আর একটা আমি করতে পারি ইকোনমি ক্লাস। এর মধ্যে হচ্ছে একটা করলাম হচ্ছে ওসিসি অকিউপাইড, আর একটা করলাম হচ্ছে ভ্যাকেন্ট। সিমিলারলি এখানে ওসিসি অকিউপাইড এন্ড আরেকটা করলাম আমি এখান থেকে ভ্যাকেন্ট, ঠিক আছে। সেই ইন্ডিগোটা একটু নিচে নামিয়ে করি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাকে আর কি বলেছে, আমাকে বলেছে ইন্ডিগোর ক্ষেত্রে নাম্বার অফ সিটস বুকড অন দ্য ফ্লাইট হচ্ছে ₹800। টোটাল ফ্লাইট কত, টোটাল কতগুলো বুকড আছে, টোটাল আছে 800। এটা এখানে তলায় আমি ব্র্যাকেট করে নিচ্ছি 800। ভালো কথা। আর কি বলেছে এখান থেকে, আর বলেছে যে ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাসের যে আমার টোটালটা, সেটার আমাকে কিছু কথা বলেছে। রেশিও বলা আছে 5:3, রাইট? 5:3, তো 5:3 মানে 5 আর 3 8। 8 এর ভ্যালু যদি 800 হয় তাহলে বোঝা যাচ্ছে ইকোনমি ক্লাসে হবে তোমার 500, বিজনেস ক্লাসে হবে আমার 300। আমার একটু ভুল হয়ে গেল লেখাটা। আমি না আগে এটাকে রাখি, আগে ইকোনমি রাখি তারপরে বিজনেস রাখি, নয়তো করে আমি নিজেই ভুল করে এদিক ওদিক করে দেবো। তোমরাও এটাই করবে, যেটা আগে আছে সেটাকে আগেই রাখবে। বিজনেস, এটা করে দিলাম হচ্ছে 500, এটা করে দিলাম হচ্ছে আমি 300। ওকে, না আর কি বলেছে এখান থেকে, বলছে নাম্বার অফ ইকোনমি ক্লাস সিটস উইচ আর অকিউপাইড ইজ 4 টাইমস নাম্বার অফ বিজনেস ক্লাস সিটস রিমেইন ভ্যাকেন্ট। মানে ইকোনমি ক্লাস সিটস অকিউপাইড ইজ টু বিজনেস ক্লাস সিট যেটা হচ্ছে ভ্যাকেন্ট। কি বলেছে, ইকোনমি ক্লাস অকিউপাইড উইচ ইজ 4 টাইমস, তাহলে 4 টাইমস মানে রেশিও কত হবে, 4:1 এর রেশিও হবে, এইটা একটা পেয়ে গেলাম। আর বলেছে নাম্বার অফ বিজনেস ক্লাস সিট উইচ আর ভ্যাকেন্ট, উইচ আর অকিউপাইড। আচ্ছা, বিজনেস ক্লাস যেটা হচ্ছে অকিউপাইড, মানে বিজনেস ক্লাস অকিউপাইড ইজ টু ইকোনমি ক্লাস ভ্যাকেন্ট, এটা বলেছে কত, বিজনেস ক্লাস occupied হচ্ছে 12.5% more than number of economy class which remained vacant। 12.5% মানে 1/8, তাহলে more বলেছে মানে 8:9, 9:8 হয়ে যাবে, এটা 9:8 হয়ে যাবে, কারণ বলেছে বিজনেস ক্লাস সিট which is occupied, এটা হচ্ছে 12.5% more। তাহলে এরকম করে আমি কি পেলাম, সেই আগের কোশ্চেন্স গুলোর মতনই ব্যাপারটা হয়ে গেল। ইকোনমি ক্লাসের ভ্যাকেন্ট, ইকোনমি ক্লাস অকিউপাইড আর বিজনেস ক্লাস ভ্যাকেন্ট, আর ওর অকিউপাইড এর ভ্যাকেন্টের আমি টোটাল একটা রেশিও পেয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, ইকোনমি ক্লাস অকিউপাইড, অকিউপাইড আমি এটা ধরে নিচ্ছি 4x। তাহলে বিজনেস ক্লাস ভ্যাকেন্ট কত হবে, বিজনেস ক্লাস ভ্যাকেন্ট হবে x। বিজনেস ক্লাস অকিউপাইড এটাকে আমি ধরে নিচ্ছি, বিজনেস ক্লাস অকিউপাইড এটাকে আমি ধরে নিচ্ছি 9y। আর ইকোনমি ক্লাস ভ্যাকেন্ট অটোমেটিক কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 8y। ঠিক আছে, ওকে। তাহলে এবার এখান থেকে কি করতে পারি, এখান থেকে যেটা আমরা করতে পারি সিম্পল, একটা পাবো 4x প্লাস 8y, যেটা হচ্ছে আমার টোটাল ইকোনমি ক্লাস, এটা কত, এটা হচ্ছে আমার 500। ঠিক আছে, এক মিনিট এক মিনিট, এটা তো শুধুমাত্র ইন্ডিগোর জন্য, তাহলে উপরে কেন 500টা লিখছি, উপরে লেখা মানে তো বাকিগুলো ইন্ডিকেটেড হয়ে যাচ্ছে না। এটা পাশে লিখবো, এখানে পাশে লিখবো 500, এখানে পাশে লিখবো 300। ঠিক আছে, তা
একটা হয়ে গেল 4x প্লাস 8y 500, আর একটা হয়ে যাবে কত, x প্লাস 9y, x প্লাস 9y এটা হয়ে যাবে আমার 300, ঠিক আছে। সেটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 4x হবে 4 9 36 হবে, 36 থেকে 8 বাদ দেবো, সেকেন্ড ইকুয়েশন থেকে ফার্স্ট বাদ যাবে, 36 থেকে 8 বাদ দেবো তো 28y পড়ে থাকবে। এটা হবে 4 3 1200, 1200 থেকে 500 বাদ দেবো তাহলে কত হবে, 700 পড়ে থাকবে। তাহলে 7 4 28, 7 100 700, 4 দিয়ে কাটো, 4 25 100, y এর ভ্যালু পেলাম 25, y এর ভ্যালু 25 পেলাম। তো y এর ভ্যালু 25 মানে এটা কত হবে, সিম্পল একটা ভ্যালু বার করলেই যথেষ্ট। y এর ভ্যালু 25 মানে এটা আমার হবে 25 8 200, আর এটা কত 200 হবে, এটা হবে 25 নয় আমার 225, তাই তো। 300 থেকে 225 বাদ যাবে মানে এটা হবে 75, 500 থেকে 200 বাদ যাবে মানে এটা হবে আমার 300, হয়ে গেল। পুরো ডেটা আমার কাছে রেডি, ঠিক, ডান। হ্যাঁ। তাহলে একটা আমার ইন্ডিগো ডেটা কমপ্লিট হয়ে গেল। পরেরটা কি বলেছে দেখি, পরে আছে আমার স্পাইস জেট, তোর নাম দিয়ে দিই এটাকে স্পাইস জেট। দেখি স্পাইস জেট কি বলছে, বলেছে টোটাল নাম্বার অফ বিজনেস ক্লাস সিটস বুকড অন দ্য ফ্লাইট হচ্ছে 150। বিজনেস ক্লাসের টোটাল কত বলেছে, বিজনেস ক্লাসের টোটাল বলেছে 150। এখানে আমি একটুখানি লিখে রাখছি যে বিজনেস ক্লাস যেটা আছে এরকম করে মার্কিং করতে করতে যাচ্ছি, এর তলায় তলায় আছে 150 হচ্ছে টোটাল বিজনেস ক্লাসের বুকড সিটস, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, উইচ ইজ 1/3 অফ দ্য টোটাল নাম্বার অফ ইকোনমি ক্লাস বুকড। 1/3 মানে বিজনেস ক্লাস যদি 150 হয় সেটা হচ্ছে 1/3 অফ ইকোনমি ক্লাস। তাহলে ইকোনমি ক্লাস কত হবে, কে বলবে আমাকে, ইকোনমি ক্লাসে তাহলে টোটাল বুকিং 50 কত হবে, হ্যাঁ বলো। 50 হবে। 50 হবে, ইকোনমি ক্লাসের বুক তাহলে 50 মাত্র, ভালো করে পড়ো জায়গাটা তাহলে তারপরে বুঝতে হুম, পারবে। বিজনেস ক্লাস সিটস বুকড অন দ্য ফ্লাইট ইজ 150, which is 1/3 of the total number of economy class seats booked in the flight। মানে ইকোনমি ক্লাসে যেটা বুকিং আছে তার 1/3 হচ্ছে বিজনেস ক্লাসে বুকিং হয়েছে, যেটা ভ্যালু 150। তাহলে ইকোনমি ক্লাসে কতটা টিকিট আছে, কতটা বুকিং হয়েছে, 450। এক্স্যাক্টলি 450। 450 হচ্ছে ইকোনমি ক্লাসে বুকিং হয়েছে, তবেই তো তার 1/3 করলে 150 আসবে। এই জিনিসগুলো হ্যাঁ। বুঝতে অসুবিধা হলে মুশকিল। 450, আর এরকম ল্যাঙ্গুয়েজের খেলা মেন্সের পেপারে প্রচুর পাবে। 450, ওকে। Ratio of the number of economy class seats which are occupied and the number of business class seats which remain vacant হচ্ছে 5:1, মানে আবার সেই একই গল্প। ইকোনমি ক্লাস which are occupied মানে ইকোনমি which are occupied is to business which are vacant, কত বলেছে, কত বলেছে, 5:1, 5:1, ঠিক আছে, এটা একটা ভ্যালু পেলাম। নাম্বার অফ বিজনেস ক্লাস সিট which are occupied, নাম্বার অফ বিজনেস ক্লাস সিটস which are occupied is half of the number of economy class seat which is vacant, economy class vacant, half মানে 2:1 করে দেবো, মানে ইকোনমি ক্লাস যেটা আছে তার হাফ হচ্ছে বিজনেস ক্লাসের, মানে ইকোনমি ক্লাসে ভ্যাকেন্ট যেটা আছে তার হাফ হচ্ছে বিজনেস ক্লাসে অকিউপাইড, তাহলে 2:1 করে দেবো, সিম্পল। তো ওয়ান সেকেন্ড আমার কাছে সেই একই জায়গায় এসে আমরা দাঁড়ালাম। ইকোনমি ক্লাসে তাহলে কত হবে, যদি এটা ধরি এক্স করে, তাহলে ইকোনমি ক্লাসে এটা হবে তোমার 5x, আর এটা হবে 2x, বিজনেস ক্লাসে 2x হবে। এটা হবে তোমার শুধু, সরি সরি 2x কেন হবে, এটা তো y হবে, মাথাটা খারাপ হয়ে গেছে, এটা 2y হবে, ভালো কথা। আচ্ছা, বিজনেস ক্লাসের ভ্যাকেন্ট কত হবে, বিজনেস ক্লাসের ভ্যাকেন্ট হবে তোমার x, শুধুমাত্র x হবে বিজনেস ক্লাসের ভ্যাকেন্ট। আর ইকোনমি ক্লাসের ভ্যাকেন্ট কত হবে, এটা হবে তোমার 2y, এটা হবে তোমার 2y, ঠিক আছে। এগুলো খুব সাবধানে পুট অন করতে মানে লিখতে হবে আর কি, ঠিক আছে। যাই হোক, এবার টোটালটা কত আসছে, 5x প্লাস 2y আসছে আমার এখান থেকে 450, আর এখান থেকে x প্লাস 2y এটা কত আসছে 150, দুটোই 2y আসলো, ঠিক করলাম। ইকোনমি অকুপাইড এটা 5x হবে, বিজনেস ভ্যাকেন্ট হবে x, ইকোনমি ভ্যাকেন্ট হবে আমার 2y, বিজনেস অকুপাইড হবে আমার, কি করলাম রে ভাই, ওয়ান সেকেন্ড জাস্ট মিনিট, তো ভুল লিখলাম, বারবারই ভুল লিখছি। 5x আর 2y হবে এটা, বিজনেসের এটা এটা হবে এটা x হবে, আর এটা y হবে, বিজনেস অকুপাইডটা y হবে, তাই তো বলি, এটা 2y কি করে হচ্ছে, শুধু y হবে।
তোমরা মন দিয়ে দেখছো না আমার সলিউশন গুলো? ভুল ধরতে পারছো না কেউ? এটা ওয়াই হবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো গোটা ইকুয়েশনটাকে, তাহলে কত হবে? এটা 2x হবে, তাহলে 5x থেকে 2x মাইনাস গেলে 3x হবে। এটা 150 দুগুণে 300 হবে, 450 থেকে 300 গেলে এটা 150 হবে। এটা হয়ে গেল 3 5 15, এটা 50 হবে। তাহলে x এর ভ্যালু 50, x এর ভ্যালু 50 মানে এটা হবে কত? এটা হবে আমার 250। আর এটা হবে কত? এটা হয়ে গেল আমার 50। এখানে টোটাল হচ্ছে 150, মানে এটা হবে আমার 100। কেউ একজন হ্যান্ড রেজ করেছে বা কিছু বলছে, দেখে নিচ্ছি একটুখানি। এ কি বলে? কেউ একজন লেফট করলো মেবি। কেউ কিছু বলছে? ওকে, এটা হলো। আচ্ছা, আর কত আসছে? 450 থেকে 250 বাদ গেলে পরে এটা কত হবে? এটা আমার 200 হবে। এটা আর করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এটারও আমার সলিউশন এখান থেকে পেয়ে গেলাম। রেডি? আর টোটাল কতজন কিছু বলা ছিল? টোটাল কিছু বলা ছিল না যে টোটাল কতজন। তো টোটাল বুকিং এখান থেকে এমনিতেও পেয়ে যাবো 400 100 600 আর 50 50 100, মানে 700। তাহলে স্পাইস জেটে টোটাল বুকিং হচ্ছে আমার 700। লাস্ট এয়ারলাইনটার নাম কি আছে? এটার নাম হচ্ছে ভিস্তারা। তো ভিস্তারা দেখে নিচ্ছি, ভিস্তারা কি বলছে। ভিস্তারাতে যেটা গল্প হচ্ছে সেটা হচ্ছে কি বলেছে, দ্য রেশিও অফ নাম্বার অফ ইকোনমি ক্লাস সিটস উইচ আর অকিউপাইড অ্যান্ড ভ্যাকেন্ট হচ্ছে 2:1। এটা খুব ভালো জিনিস দিচ্ছে, ইকোনমি ক্লাসেরই অকিউপাইড আর ভ্যাকেন্ট বলেছে 2:1। তার মানে কত? এটা আমি ধরে নিচ্ছি 2x অ্যান্ড এক্স, দুভাগে ভাগ করে নিচ্ছে। সুন্দর, ইকোনমি ক্লাসের মধ্যে এটা রেখেছে, ক্লাস ডিভিশন করেনি। Number of business class seats which are vacant is 14.28% of the number of business class seat which are occupied। তাহলে বিজনেস ক্লাসের অকিউপাইড আর বিজনেস ক্লাসের ভ্যাকেন্টের মধ্যে বলেছে কত? ভ্যাকেন্ট হচ্ছে 14.28% of the number of business class seat which are occupied। 14.28% মানে কত ফ্র্যাকশন হয়? কে বলবে? 14.28 কত হয়? 1/7। 1/7 অবভিয়াসলি। তাহলে এটা যদি অকিউপাইড যদি 7 হয়, তাহলে আনঅকিউপাইডটা 1 হবে। ঠিক? সবসময় দেখবে কার সাপেক্ষে বলা হচ্ছে, নয়তো করে এই রেশিওটা এখনই ভুল ভুল ইন্টারপ্রেট করলেই 1:7 লিখে বসে থাকবে অনেকে, পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে ও মাঝপথে অঙ্কটা এগোবে না, মিলবে না। যেটা ভ্যাকেন্ট সেটা হচ্ছে অকিউপাইড সিটের এত এত প্রপোর্শন। তো অকিউপাইড সিট যদি 7 হয় তাহলে তার 1/7 করলে 1 হচ্ছে, তাহলে 7:1। মানে ওটাকে আমি ধরতে পারি 7y প্লাস ওয়াই, 7y আর y ধরতে পারি। একটা হয়ে গেল অকিউপাইড, একটা হয়ে গেল ভ্যাকেন্ট, 7y অ্যান্ড y। ওকে, ঠিক আছে, থাক। আর কি বলেছে? বলেছে যে নাম্বার অফ সিটস উইচ আর অকিউপাইড ইন ইকোনমি ক্লাস 50 মোর দ্যান দ্যাট অফ বিজনেস ক্লাস। মানে বিজনেস ক্লাসের অকিউপাইড মানে 2x হচ্ছে, ইকোনমি ক্লাসের অকিউপাইড হচ্ছে 50 মোর দ্যান বিজনেস ক্লাস, তাহলে 2x মাইনাস 7y। 2x মাইনাস 7y, দুটো ক্লাসের মধ্যে অকিউপাইড সিটস এর ডিফারেন্স হচ্ছে 50। এটা একটা পেলাম, ভালো কথা। আর বলেছে নাম্বার অফ সিটস উইচ আর রিমেন ভ্যাকেন্ট ইজ বিজনেস ক্লাস 150 লেস দ্যান ইকোনমি ক্লাস। মানে ইকোনমি ক্লাসে ভ্যাকেন্ট বেশি আছে, ইকোনমি ক্লাসে ভ্যাকেন্ট বেশি মানে x মাইনাস এটা হয়ে যাবে y। কত হয়ে গেল ডিফারেন্স? 150। 150। তো এখানেও সেই ঘুরিয়ে ফিরে এক্স ওয়াই এর ইকুয়েশন চলে আসলো। সিম্পল ব্যাপার আছে। এটাকে আমরা এক কাজ করছি, এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা কত? 2x হবে। 2x মাইনাস 2y হবে, মাইনাস 2y, আর এটা 300, মানে এটা থেকে এটাকে মাইনাস করবো, তো মাইনাস 2y আর মাইনাসে মাইনাসে প্লাস 7y, তাহলে 7y মাইনাস 2y করলে কত হবে? 5y হবে। 300 থেকে 50 বাদ দিলে এটা 250 হবে। y ক্যালকুলেট করে কত আসছে? 50 আসছে। y যদি 50 আসে তাহলে এটা হবে কত? এটা সিম্পল, এটা হবে তোমার 350, এটা হবে তোমার 50। এখানে x এর মানটা দরকার আছে। y যদি 50 আসে তাহলে x মাইনাস y 50, এদিকে প্লাস 50, মানে x এর ভ্যালু আসবে কত? 200। x এর ভ্যালু আসবে 200, তাহলে এটা হবে আমার 200, এটা হবে আমার 400। তাহলে এর টোটালটা দাঁড়াবে আমার 600, এর টোটালটা দাঁড়াবে আমার 400। তাহলে ভিস্তারাতে টোটাল 600 400 1000 খানা বুকিং, 1000 হয়ে গেল। দেখো এমন কিছু কিন্তু ব্যাপার ছিল না কোশ্চেনটার মধ্যে, শুধু ডেটা গুলোকে সাজানো, ইকুয়েশন করে করে জাস্ট ওগুলো লিনিয়ার ইকুয়েশন গুলোকে সলভ করা, এক্স ওয়াই এর ভ্যালু বার করা, আর পুট করে করে সাজিয়ে নেওয়া। কেসলেট কিন্তু এর থেকে আরো অনেক কমপ্লিকেটেড আছে। তো এই হিসাবে কিন্তু কেসলেটটা অনেকটাই ডুয়েবল। ভেন ডায়াগ্রাম বেসড কেসলেট আছে যেগুলো একটুখানি চাপের হয়। আচ্ছা, নোটস কিছু কিছু দিয়েছে, কি নোট দিয়েছে দেখে নেবো একটুখানি। টোটাল নাম্বার অফ সিটস বুকড ইজিক্যাল টু কত? ইকোনমি ক্লাস প্লাস হচ্ছে বিজনেস ক্লাসের বুকিং। ঠিক আছে, এটা আমরা জানি। টোটাল নাম্বার অফ ইকোনমি ক্লাসের মধ্যে কি আছে? ইকোনমি ক্লাস সিট উইচ আর অকুপাইড আর কিছুটা ভ্যাকেন্ট, বিজনেস ক্লাসও অকুপাইড আর ভ্যাকেন্ট। ইন ইচ ফ্লাইট অল দ্য বুকড সিটস আর কনফার্মড ইন বোথ ইকোনমি এন্ড বিজনেস ক্লাস আনলেস মেনশনড ইন দ্য কোয়েশ্চেন।
যদি কোনো অন্য ক্লাসের কথা না বলা থাকে তাহলে আমাদেরকে এটাই জানতে হবে ইকোনমি আর বিজনেস দুটো ক্লাসই হয়। দেখি এবার কোয়েশ্চেন্স গুলো কি বলছে। বলছে ইন ইন্ডিগো দ্য নাম্বার অফ সিটস অকুপাইড বাই দ্য ফিমেলস ইন বিজনেস ক্লাস ইজ 40% অফ দ্য নাম্বার অফ সিটস অকুপাইড বাই ফিমেলস ইন ইকোনমি ক্লাস ইন দ্য সেম ফ্লাইট। ওকে, তাহলে ফিমেলস অফ ইকোনমি ক্লাস ইজ টু ফিমেলস অফ বিজনেস ক্লাস ইন হোয়াট, ইন হচ্ছে তোমার ইন্ডিগো কত আছে, বলছে ফিমেল বিজনেস ক্লাস আছে 40% অফ ইকোনমি ক্লাস, 40% অফ ইকোনমি ক্লাস, তাহলে কত হবে 5:2 রেশিও আসছে, তাই তো 5:2 রেশিও আসছে। ওটা 100 হলে এটা তার 40, মানে রেশিও করলে 5:2, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, if the number of numbers of occupied by the male in economy and business class are equal, মানে অকুপাইড এর মধ্যে কি মেলস যদি হয় বিজনেস আর ইকোনমি ক্লাসে বলেছে সমান সমান, ঠিক আছে, দেন ফাইন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ সিটস অকুপাইড বাই মেলস এন্ড ফিমেলস ইন ইকোনমি ক্লাস ইন ইন্ডিগো। ভালো কথা। তো এবার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি ইন্ডিগোর আমাকে ডেটাটা একটুখানি চেক করতে হবে। ইন্ডিগোতে ইকোনমি ক্লাসে অকুপাইড সিট কত আছে 300, ইন্ডিগোতে ইকোনমি ক্লাসে অকুপাইড সিট আছে 300, ইকোনমিতে অকুপাইড হচ্ছে তোমার 300, আর বিজনেসে কত অকুপাইড আছে সেটা একবার দেখে নেবো। ইন্ডিগোর বিজনেস ক্লাসে অকুপাইড সিট টোটাল যেটা আছে সেটা হচ্ছে, সরি ভুল, হ্যাঁ বিজনেস, ঠিকই দেখছি বিজনেস ক্লাসে অকুপাইড হচ্ছে 225, ওগুলো তো ভ্যাকেন্ট আছে না। বিজনেস ক্লাসে অকুপাইড হচ্ছে আমার এখান থেকে 225, 225, ঠিক আছে। তো ওয়ান সেকেন্ড আমি সেই একই বিদ্যা কাজে লাগাবো, একই বিদ্যা। মেলস ইন ইকোনমি ইস টু মেলস ইন বিজনেস কত হবে, এটা 1:1 হবে, সিম্পল, আর তো কিছু নেই, কারণ সমান সমান আছে। তো এটা আমি ধরে নিচ্ছি 5x, এটা ধরে নিচ্ছি 2x, এটা ধরে নিচ্ছি y আর y, ভালো কথা। টোটাল ইকোনমি ক্লাসে মেল ফিমেল কত, 5x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই। ইকোনমি ক্লাসে টোটাল পার্সেন্ট কত আছে 300, টোটাল অকুপাইড আছে 300। বিজনেস ক্লাসে টোটাল কত, বিজনেস ক্লাসে টোটাল হচ্ছে 2x প্লাস ওয়াই, বিজনেস ক্লাসে টোটাল আসছে আমার 225। সিম্পল ক্যালকুলেশন করবো, এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে এটা 3x চলে আসবে। 300 থেকে 225 গেলে এটা কত আসছে 75, 3 25 থেকে 75, এক্স এর ভ্যালু আসলো 25। আমাকে জিজ্ঞেস করেছে কি নাম্বার অফ সিটস অকুপাইড বাই মেলস এন্ড ফিমেলস ইন ইকোনমি ক্লাস, ইকোনমি ক্লাসের টোটালটা চেয়েছে, ভালো কথা। তাহলে এই ইকোনমি ক্লাসের ফিমেল বার করো, কত আসছে 25 5 125, 125 মতন আসছে, ভালো কথা। হ্যাঁ রেশিও বার করতে বলছে 125 একটা আসছে, ভালো কথা। আর আমাকে বলেছে কি মেলস অফ ইকোনমি ক্লাস, মানে কি ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে। তো ওয়াই এর ভ্যালু এখানে আরামসে বেরিয়ে যাবে, পুট করো যে কোনো একটা জায়গায়, এক্স এর ভ্যালু 25, মানে 25 দুগুণে যদি 50 হয় তাহলে ওয়াই কত হবে, 225 থেকে 50 বাদ গেলে 175, 175 মতন আসছে, আর এখানে ওয়াই থাকবে। তো 125 ইস টু 175 দেখতে পাচ্ছি। মেল টু ফিমেল বলেছে, মেল টু ফিমেল বলেছে, এটা কিন্তু ফিমেল বেরিয়েছে, মানে উল্টে যাবে রেশিওটা। 25 সাথে 175, 25 5 125, মানে এটা 7:5 হবে নাকি 5:7, অপশন এ, কারণ এটা ফিমেল আছে এটা মেল আছে, ঠিক আছে, 7:5 এখান থেকে আসবে। আচ্ছা কেউ আমাকে এই কোশ্চেনটার, আচ্ছা আগে বলো এই কোশ্চেনটা সবাই বুঝলে নাকি, একটু বলো তো আমাকে আনমিউট করে, যে হ্যাঁ বুঝলাম, কি বুঝলাম না। বলো। হ্যাঁ দাদা বুঝেছি, তবে নিজে থেকে করলে আরো বেটার হতো। আরো বেটার হতো নয়, মানে 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 বেটার, মানে বেটার, আমি বলতে চাইছি যে হ্যাঁ, তুমি যেটা বুঝলে সেই কনসেপ্টটা নেওয়ার পরে ওইটার ইমপ্লিমেন্টেশন আমরা কতটা করতে পারছি সেটা চেক করাটা আরো বেশি ভালো হতো। এক্স্যাক্টলি এবার সেটার জন্য তোমাদেরকে হচ্ছে আমি তো বলেই রেখেছি যে এই সেশনস গুলোকে আবার প্র্যাকটিস করতে হবে, রিভিজিট করতে হবে, ঠিক আছে। রিভিজিট না করলে কিন্তু এটা হবে না, ঠিক। ওকে, এগুলোকে অবভিয়াসলি রিভিজিট করতে হবে। আচ্ছা বলো তো এবার একটা, যদি আমাকে বলতো ইকোনমি ক্লাসের মেল আর ফিমেলের আমাকে অকুপাইড সিটস এর টোটাল কত, মানে অকুপাইড বলছে, যদি বলতো যে এখানে রেশিও বলেছে না, যদি বলতো যে ফাইন্ড টোটাল নাম্বার অফ সিটস অকুপাইড বাই মেলস এন্ড ফিমেলস ইন ইকোনমি ক্লাস, তাহলে কি করতাম? কি করতাম তাহলে? খুবই ইজি কোশ্চেন। টোটাল নাম্বার অফ সিট যদি বার করতে বলতো, রেশিও না বলে যদি বলতো মেল আর ফিমেলের অকুপাইড সিটস ইন ইকোনমি ক্লাস, তার টোটালটা বার করো, কি করতাম? এটা কিছুই করতাম না।
এই রেশিও বার করার আগে 175 125 বেড়ে সেটাকে যোগ করে দিতাম, তাই তো? তাই করলেই হয়ে যেত, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ তাই করতাম, পুরো ক্যালকুলেশন ঠিক থাকতো, একদম অ্যাজ ইট ইজ, যেমন ক্যালকুলেশন চলছে তেমনটাই থাকতো, কোনো ডিফারেন্স হতো না, শুধু আমরা লাস্টের যে দুটো ভ্যালু আসলো এগুলোকে রেশিও না করে প্লাস করে দিতাম, তাই তো? ঠিক। প্রথমত যদি টোটালটা জিজ্ঞেস করতো তাহলে করে আমি এত ক্যালকুলেশন করতামই কেন? আমাকে তো টোটাল অকিউপাইড সিটস বলেই রেখেছে ইকোনমি ক্লাসে 300, তাহলে আমি সেখান থেকেই পুট করে দিতে পারতাম না, হ্যাঁ কি না? আমাকে অকিউপাইড ক্লাস, আমাকে মেল আর ফিমেলের ডিভিশন করে এখানে রেশিও ক্যালকুলেট করতে দিয়েছে, তাই আমাকে যদি লাস্ট কোশ্চেনটা বাই চান্স, এক্সামে কিন্তু এরকম ধরনের ট্রিক বাস্টার্সও আসে যে এত কিছু হিবিজিবি ইনফরমেশন দিয়ে তোমাকে বাধ্য করা হলো যে তুমি ক্যালকুলেশনের দিকে যাও, তোমাকে প্রমোট করা হলো, লাস্টে একটা এমন স্টুপিড মার্কা কোশ্চেন করে দিল যেটা সলভ করার জন্য এত ক্যালকুলেশনের দরকারই নেই, যেটা তোমাকে অলরেডি কোশ্চেনে গিভেন, মানে বলে না ঘুরিয়ে নাক দেখানো, সেরকম টাইপের। তো যদি জিজ্ঞেস করতো যে টোটাল নাম্বার অফ অকিউপাইড সিটস ইন ইকোনমি ক্লাস, তাহলে কি করতাম? মেল ফিমেল নিকুচি করেছে, দরকার নেই আবার করা, টোটাল নাম্বার অফ ইকোনমি ক্লাস অকিউপাইড আমার তো বেরিয়েই আছে অলরেডি ডেটা, এতক্ষণ ধরে তো এই ডেটাটাকে তো আমি ক্যালকুলেট করলাম সময় নষ্ট করে, ঠিক আছে, সময় অতিবাহিত করে, সেটাকেই পুট করে দিতাম ডাইরেক্ট, অটোমেটিক, তাই না? এনিওয়েজ, আচ্ছা কোয়েশ্চেন 12, 13 আর 14, 15, এই কোয়েশ্চেন্স গুলো আপাতত আজকে আমি একটু হোল্ডে রাখছি, নেক্সট সেশনে এগুলো থেকে আবার কন্টিনিউ করব। আর আদারওয়াইজ সবাইকে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখবো যে এই পেপারটা তো পিডিএফ আমি শেয়ার করবোই, দুটো গ্রুপেই, সব গ্রুপেই শেয়ার করব, আর রেকর্ডিংটাও আপলোড করে দেবো, সেখান থেকে সবাই ফলো আপ করে নিতে পারবে। আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই এই কোশ্চেন গুলোকে তোমরা পুনরায় প্র্যাকটিস করো, না নিজেরা প্র্যাকটিস করলে কিছু কোশ্চেন্স নিজেরা নিজে হাতে সলভ না করলে পরে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না, ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে? আজকের মতন আমি এখানে ক্লোজ করছি, তো নেক্সট ক্লাসে আবার এগুলো নিয়ে আমরা কন্টিনিউ করব, ওকে।